Start. So, welcome. Good morning. আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ডিসেম্বর 25 সেশনের খুব সম্ভবত আজকে আমরা লাস্ট আপনাদের সাথে ক্লাস কন্টিনিউ করব। অ্যান্ড as I said, আপনাদের সিলেবাস তো আগেই শেষ হয়েছিল। We try to revise those things যেটা আপনাদের একটু প্রবলেম মনে হচ্ছিল, প্লাস উই ট্রাই টু ইভেন রিটাচ দোজ টপিক, মানে কিছু টপিক আমরা একদম পুরো নতুন করে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি উইথ প্র্যাকটিস। IS-23, IS-16, তারপর IS-12 এর কথা আমরা এর আগে পুরো টপিকটাই দেখলাম। সো এরকম আমরা স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ধরে হোপফুলি রিভিশন হয়ে গিয়েছে। অ্যান্ড today should be your last class, and of course I will be available। আজকে যেহেতু 14 তারিখ, এরপর থেকে আপনাদের এক্সামের আগ পর্যন্ত যত ধরনের কোয়েরিজ, কনসার্ন, প্র্যাকটিস রিলেটেড এনিথিং, লেট মি নো, উই উইল কানেক্ট, নো প্রবলেম উইথ দ্যাট। বাট দ্যাট শুড বি লাইক আপনি আমাকে প্রবলেম গুলো দিবেন, আমরা একটা সময় নিয়ে বসে একটু রিজলভ করে নিলাম, বাট নট নট ডিউরিং দ্য ক্লাস স্কেডিউল। সো আমার সাইড থেকে আমাদের যে ক্লাস স্কেডিউল ছিল ফ্রাইডে আর স্যাটারডে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিনিশিং টুডে। আমরা আজকে কমপ্লিট করছি ইনশাল্লাহ। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট জার্নি। আমরা মনেই হয় নাই এত তাড়াতাড়ি সময় চলে গেল, মনে হলো আমরা ওই দিন ক্লাস শুরু করছিলাম। সো লেটস সি আমরা আসলে এক্সামটা কিভাবে বেটার করা যায় এবং এক্সামের প্রিপারেশনটা আরেকটু বেটার কিভাবে করা যায়। স্টিল ইউ হ্যাভ আ ভেরি গুড টাইম, আপনাদের অনেক টাইম আছে এখনো, সত্য কথা। আমি কেন বলি এটা অনেক টাইম আছে, স্টিল আপনি যদি একটু ফোকাস দিয়ে পড়েন, ইউ উইল গেট পাস। এফআরএ আসলে পাস করতে গেলে 3 সপ্তাহের বেশি সময় লাগে না, 2-3 সপ্তাহ মোর দেন গুড এনাফ টু গেট প্রিপেয়ার্ড ইন ফুল ফেজ। ওকে, সো সেই ক্ষেত্রে আপনাদের সাথে গত ক্লাসে আমার যে কথা হয়েছিল যে আমি আপনাদেরকে মক এক্সামের একটা মানে সাজেশন দিব, মানে লাইক আপনারা মক এক্সামটা কিভাবে দিবেন। ইউ সি, আপনাদের এখন এসএসসি এ এত ইজি করে ফেলছে লাইফ। আগে আমাদের জন্য ইট ওয়াজ লাইক ভেরি টাফ, আমাদের নিজেদের মক কোয়েশ্চেন রেডি করা লাগতো, ওইটা আবারই করা লাগতো। সো কম্পিউটার বেসড হওয়ার পর এসএসসি যেটা করেছে, ওদের নিজেরই প্র্যাকটিস প্ল্যাটফর্মে, এই হচ্ছে প্র্যাকটিস প্ল্যাটফর্মের উইন্ডোটা। ওকে, আপনি এখানে লগ ইন দিবেন, লগ ইন দিলে সরাসরি আপনি প্র্যাকটিস প্ল্যাটফর্মে চলে গেলেন। এই হচ্ছে প্র্যাকটিস, যেটার লিঙ্ক আপনাদের মাই এসএসসি থেকেও আপনারা অ্যাক্সেস করতে পারেন, দ্যাটস বেটার আপনাদের জন্য। অ্যান্ড দেন এখান থেকে আপনি এখন মানে এক্সাম ব্রাউজ করবেন। সো আপনার আসলে কোন পেপারের জন্য এখন মক দেওয়ার জন্য আপনি মানে রেডি হচ্ছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আসলে কোনো ভেরিয়েন্ট নাই, হ্যাঁ। এটা আসলে এক্সাম টাইপ, মানে আপনি এখন যেটা ঠিক করতে চান, যেমন আপনি যদি এখন লাইক মক এক্সাম দেখতে চান, তাহলে আপনি মক দিয়ে ভিউ অ্যাসাইনমেন্ট দিলেই হবে। ওকে, আর যদি আপনি লাইক কোনো কিছু এখানে ফিল্টার না করে দেন, তাহলে সবটাই আপনাকে দেখাবে। সো এই প্ল্যাটফর্মটা আমি মানে আপনাদেরকে রিকমেন্ড করব, রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি অ্যাক্সেস করবেন। আমি যেহেতু শুধু মক দিয়েছি, ইভেন আমি যদি এটা মক নাও দিই, মানে নো ক্যাটাগরি দিই, তাহলে দেখবেন এই যে অনেকগুলা টপিক এখানে অলরেডি আছে, অনেক পাস্ট পেপারের কোয়েশ্চেন আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। সবগুলো আপনাকে অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করলে অটোমেটিক্যালি এটা আপনার এই ভিউ অ্যাসাইনমেন্টে চলে আসবে। আপনি যখন ভিউ অ্যাসাইনমেন্ট দিবেন, যেমন আমার ভিউ অ্যাসাইনমেন্টে দিলে আমি শুধু এগুলো অ্যাসাইন করেছি, খেয়াল করে দেখেন, আমি এই ডিসেম্বর এটা অ্যাসাইন করেছি, এটা অ্যাসাইন করেছি, এটা অ্যাসাইন করেছি, তারপর হচ্ছে মকটা অ্যাসাইন করেছি। এগুলা এখন আমি অ্যাসাইন করিনি, যদি আমি অ্যাসাইন করে দিই তাহলে এগুলাও আলটিমেটলি চলে আসবে। সো যদি এটা অলরেডি অ্যাসাইন বলতেছে, এই জন্য এটা অ্যাসাইন হচ্ছে না। ওকে, সো আমি মক এই কোয়েশ্চেনটা আপনাদেরকে একটু জাস্ট মানে ভিউ অ্যাসাইনমেন্টে গিয়ে আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এখানে ক্লিক করবেন। 4টা অ্যাসাইনমেন্ট আমার অলরেডি অ্যাসাইন করা আছে। তো এর মধ্যে আমি বেসিক্যালি এই মকটা নিয়ে কথা বলবো, এই যে প্রি মক ডিসেম্বর। তো আমি যদি স্টার্ট করে দেই, তাহলে এটা অটোমেটিক্যালি আমার মকের যেই বাকি পোর্শন গুলো আপনারা জানেন অলরেডি, যে আমি যদি স্টার্ট এক্সাম দিই, এখন আমার এটা ওই ইনস্ট্রাকশন গুলো দেখানো শুরু করবে, ইনস্ট্রাকশন দেখে আমি এক্সামটা দেওয়া শুরু করব। সো আই উড রিকমেন্ড আপনারা এই মক এক্সামটা ইমিডিয়েটলি লাইক বিফোর 25 নভেম্বর আপনারা দিয়ে দেন, বিকজ এরপরে আপনাদের এটার একটা এক্সপ্লেনেশন ভিডিও এসএসসি দিয়ে দিবে, এন্ড অফকোর্স আই উইল প্রোভাইড ইউ দ্যাট লিঙ্ক। সো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনি অ্যাজ আর্লি এস পসিবল, এটা তো প্রি মক, আপনি যত তাড়াতাড়ি মকটা দিয়ে দিবেন, আপনার
স্টেটাসটা, মানে আপনি কোথায় আছেন, মানে আপনার কতটুকু চ্যালেঞ্জ হচ্ছে, মানে আপনি বুঝতে পারছেন কিনা, অথবা কতটুকু গ্যাপ আপনার মধ্যে আছে, এই অ্যানালাইসিসটা হয়ে যাবে। অ্যান্ড এই অ্যানালাইসিসটা যত আর্লি হবে, আপনি তত আর্লি কিন্তু এইগুলোর উইকনেস নিয়ে, আপনার প্রবলেমগুলো নিয়ে ডিল করতে পারবেন। সো আই উড রিকোয়েস্ট আপনারা অবশ্যই প্রিমক এক্সামটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে আপনি 7 থেকে 10 দিনের একটা টাইম নেন, পুরো সিলেবাসটা গুছান, গুছিয়ে আপনি মকটা অ্যাটেম্প করে ফেলেন। এছাড়াও আরো পাস্ট ইয়ার কোয়েশ্চেন গুলাকেও আপনি কনসিডার করতে পারেন ফুল মক হিসেবে। অর আমিও আপনাদেরকে আলটিমেটলি ওই বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো প্র্যাকটিস করাইছি পাস্ট ইয়ার কোয়েশ্চেন হিসেবে, ওগুলাও আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। সো দিস ইজ নাও ইউ টার্ন টু প্রুভ যে আপনি আসলে কতটুকু প্র্যাকটিসটা প্রপারলি। সো নাও from today or from tomorrow, your task will be only practice, practice and practice। এছাড়া আসলে আর আপনাদের আপাতত ওইরকম কোনো কাজ নাই। যখনই সময় পাবেন আপনি আপনার নলেজে যদি কোনো গ্যাপ থাকে, ওই পার্টিকুলার টপিকটা শেষ করার সাথে সাথে প্র্যাকটিসটা শুরু করে দিবেন। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল পার্ট ফর দ্য মক ইন্ট্রোডাকশন। অলরেডি মক চলে আসছে আপনাদের মাইসিসি অ্যাকাউন্টে, আপনারা এই মকটা দেখতে পারবেন। সো আই ট্রাস্ট আপনারা এই মকটা নিজেরা অ্যাটেম্প করবেন প্লিজ। ওকে, নাও আমি যদি ভুল না করে থাকি, আমরা গত ক্লাসে যে টপিকগুলো নিয়ে কথা বলেছিলাম, এই টপিকগুলো নিয়ে কথা বলার পর শুধু এই একটা টপিক আমার মানে পেন্ডিং ছিল, যেটা আমি বলেছিলাম যে গত ক্লাসে আসলে হতো না, আমরা একটু তাড়াহুড়া করে একটা ক্লাস এক্সটেন্ড করলাম অন বেসড অন দ্য রিকোয়েস্ট অ্যান্ড সিচুয়েশনস। সো সেই ক্ষেত্রে আজকে আমরা এই টপিকটা ইমিডিয়েটলি, মানে যত দ্রুত সম্ভব আপনাদের সাথে ডিসকাশন করে আমরা শেষ করতে চাই। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে চ্যাপ্টারটা, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে টপিকটা, এখান থেকে আপনাদের কিন্তু মানে কোনো স্টেটমেন্ট, ফুল স্টেটমেন্ট প্রিপারেশনের কোনো ম্যাথ আসবে না। হ্যাঁ, মানে ফুল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, এই জায়গাটা আপনাদের আসলে অ্যাপ্লিকেবল না, মানে এক্সামের জন্য এক্সামিনেবল না। বাট এখান থেকে আপনাদের ছোট কোয়েশ্চেন, মানে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন আসতে পারে সেকশন এ অর সেকশন বি তে। প্লাস অনেক সময়, ইটস ভেরি রেয়ার, মানে আমরা জানি অনেক সময় রেশিওর অথবা পার্সিতে ছোট্ট একটা পোর্শন হিসেবে এই কোয়েশ্চেনটা, ক্যাশ ফ্লোটা, যেমন আমার ক্ষেত্রে আসছিল, আমার মনে আছে এখনো। আই মেবি আই সেট ফর দ্য F7, আমাদের তো সময় F7 ছিল, এফ আর এক্সাম দিস, আমার মনে হয় 2015 দিকে আমি অ্যাটেম্প করেছিলাম। সো অন দ্যাট টাইম আমার 3 মার্কের একটা কোশ্চেন আসছিল, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছোট্ট একটা, যে আমি যে প্রফিট অ্যান্ড লসটা করলাম অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করলাম, সেটার বেস করে আমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হয়েছিল 2-3 মার্কের। সো এরকমটাও আসতে পারে, বাট নট দ্য ফুল কোয়েশ্চেন, মানে পুরো 20 মার্কের একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখন আর আসে না, আগে আসতো, এখন আসলে এত, বিকজ ইটস দ্য ফরম্যাট থিং। এখানে আসলে আপনার কাউন্সিলিং অর হয় না যে অ্যাডভাইজের, কনসালটেন্সির খুব একটা জায়গা থাকে না। সো আমরা ট্রাই করব পুরো ফরম্যাটটা এমন সুন্দর করে দেখতে, সো দ্যাট আমাদের আসলে যদি মানে ফুল কোয়েশ্চেন কখনো করতেও হয়, এটা রিয়েল লাইফে অনেকেই আমরা প্র্যাকটিস, মানে আমাদের যখন ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, আমরা কিন্তু অফকোর্স এই IS7, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার একটা কম্পোনেন্ট, এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট না হলে কিন্তু আমার আলটিমেটলি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেটটা কমপ্লিট হয় না। সো দ্যাট উই প্রিপেয়ার্ড, আমরা রিয়েল লাইফে, ইভেন মোয়েন ভাই যারা মানে রিয়েল লাইফে কাজ করেন, দে অলওয়েজ ডু দ্য প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যান্ড তারা আসলে I7 মেনেই ফলো করেন। অ্যান্ড এক্স্যাক্টলি সেম জিনিসটাই আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আসলে এই জিনিসটা আসলে থিওরিটিক্যালি আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো বিফোর স্টার্টিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমি একটু ছোট্ট জিনিস আপনাদেরকে একটু রিকল করাইতে চাই। সেটা হচ্ছে, আপনাদের মনে পড়ে কিনা যে আমরা যখন একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা কয়টা স্টেটমেন্ট প্রিপেয়ার করি? উই প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, উই প্রিপেয়ার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, উই প্রিপেয়ার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, উই প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অর ক্যাশ ফ্লো স্টেটমেন্টস অ্যান্ড ডিসক্লোজার্স অ্যান্ড নোটস। তো এই যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করি, ঠিক এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাই কিন্তু আজকে আমরা দেখছি যে আমরা কিভাবে একটা কোম্পানির জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব, only from the perspective of single company, because গ্রুপ এন্টিটির যে ক্যাশ ফ্লো সেটা আপনারা এসবিআর এ গিয়ে শিখবেন, এফআর এটার কোনো আসলে অ্যাপ্লিকেশন নাই। সো আমরা এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি, খেয়াল করে দেখবেন, এন্ড দিস ইজ ভেরি ভেরি
ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। যেমন আপনি যদি অডিটে কখনো কাজ করেন অথবা যদি অডিট পেপার কখনো পড়েন অর এনি সর্ট অফ এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে কখনো অথবা হয় ফিউচারে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, অডিটর সবার আগে ওরা আসলে মানে চেক করতে চায় যে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের রিকনসিলিয়েশনটা মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রিপারেশনটা ঠিক আছে কিনা। বিকজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এমন একটা স্টেটমেন্ট যেটার ব্যালেন্স স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকেও আসছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকেও আসছে, আর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি থেকেও আসছে। সো যদি আপনার বিজনেসের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমি মিলাইতে পারেন, ইট মিনস আপনার বাকি স্টেটমেন্ট গুলো অ্যাপারেন্টলি ঠিক থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কখনো আসলে ম্যানিপুলেট করা পসিবল না, বিকজ এন্ড অফ দ্য ডে এইটার ফাইনাল ব্যালেন্সটা আপনার আপনার যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যে ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটার সাথে ম্যাচ করতে হবে, আদারওয়াইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কখনোই কারেক্ট হবে না। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য। অ্যান্ড একটা বিজনেসের প্রফিট অফকোর্স ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো কারোই ডাউট নাই, বাট ক্যাশ ইজ দ্য মোর লাইক ব্লাড সর্ট অফ থিং, মানে একটা একটা বিজনেসের ব্লাড হিসেবে কনসিডার করা হয় ক্যাশকে। কেন? বিকজ আপনি উইদাউট ব্লাড একটা বডি যেমন চলতে পারে না, উইদাউট ক্যাশ একটা বিজনেস আপনি অপারেট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই ক্যাশ ফ্লো ইজ এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট পার্ট। এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আসলে এত প্র্যাকটিক্যালি মানে ইম্পর্টেন্স দিয়ে আসলে সবাই এটাকে ট্রাই করে রিকনসাইল করতে, এবং দ্যাটস ভেরি ইজি পার্ট। মানে এটা আসলে সত্য কথা বলতে নতুন করে এখানে কিছুই করতে হয় না। ইটস জাস্ট সিম্পল, লাইক আপনি এতদিন যা কনসেপ্ট গুলো পড়ছেন সেই কনসেপ্ট গুলাকেই এখন অ্যাকুমুলেট করা, জাস্ট মানে আপডেট করা, মানে আপনার যেই লাইক আপনার অ্যাকাউন্টস প্রিপারেশনের যে কনসেপ্ট আছে সেটা আপনার টি অ্যাকাউন্ট প্রিপেয়ার করার মানে আপনার লেজার অ্যাকাউন্ট আপডেট করার যে এক্সপিরিয়েন্স আছে সেটা, জার্নালের এক্সপিরিয়েন্স, এইগুলাকেই আসলে আমরা এখন ফাইনালি রিফাইন করব উইথ পার্সপেক্টিভ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো দ্যাটস দ্য ইন্ট্রোডাকশন। আমরা চলে যাই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসলে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। উই প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার IS7, বাট বিফোর স্টার্টিং before starting the cash flow statement as per IS7, I would like to ask a simple question. আমি একটা ছোট্ট কোশ্চেন আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করে একটা বিজনেস, ওয়াই? এন্ড একটা বিজনেস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করতে হয়, আর হোয়াট ইজ দ্য পারপাস? IS7 অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করে? একটু বলেন মঈন ভাই। জি ভাই, একটা কোম্পানির লিকুইডিটি পজিশনটা, ফাইন্যান্সিয়াল হেলথ পজিশনটাকে, মানে একটা ইনফ্লো আউটফ্লো পজিশনটাকে মানে দেখে লিকুইডিটি এন্ড ফাইন্যান্সিয়াল হেলথটাকে এনশিওর করা, বা মানে কাইন্ড অফ এরকম আর কি। ওকে, লাবিব অথবা মুশফিক, বাকিরা। লাবিব, লাবিব কি আছেন? আপনার মাইকের সমস্যা। ওকে, সি দ্য ক্যাশ। মুশফিক। হুম, ওকে। আমি তানবীর, রুমি, আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে আসলে একটা বিজনেস আর একটা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসলে কেন প্রডিউস করে, কেন প্রিপেয়ার করে, হোয়াট ইজ দ্য পারপাস? ওকে, সো আমি একটু আপনাদেরকে তাহলে একটু ইজি করে দিই, আর আমি একটু এখানে আপনাদের আপডেট করে দিই। আপনারা যেটা বলছেন ঠিকই আছে, আপনাদের কনসেপ্টটার সাথে আমি পুরোপুরি একমত, বাট এখানে একটা ছোট্ট পয়েন্ট হচ্ছে, আমরা একটা বিজনেসের যেটা বললেন মইন ভাই বললাম যে ক্যাশ ফ্লো অথবা লিকুইড পজিশন আমরা জেনে এটার উপর বেস করে আমরা আমাদের মানে ফাইন্যান্সিং যে ডিসিশন গুলো আছে অথবা বিজনেসের ডিসিশন গুলো আমরা নিয়ে থাকি। তার মানে এক কথা আমি বিজনেসের আসলে ক্যাশ ফ্লোটা জানার জন্য আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, মানে হুইচ ইজ এ ভেরি একটা নেইভ একটা স্টেটমেন্ট, ওর খুব মানে সিম্পল একটা এক্সপ্লেনেশন, এবং দ্যাটস দ্য ট্রু স্টেটমেন্ট। বাট এইটার জন্য আমরা ক্যাশ বুক থেকেও, আর ক্যাশ বুক, ব্যাংক বুক, সেখান থেকে আমরা জানতে পারি যে আমার বিজনেস আসলে ক্যাশের কি অবস্থা না অবস্থা।
But the main purpose of preparing cash flow statements to understand, to know the net cash flow from three main activities, of business. তার মানে আমার এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে আমার বিজনেসে যে তিনটা মেইন অ্যাক্টিভিটিস থাকে, আপনার আইএফআরএস 18 এও দেখেছেন যে আইএফআরএস 18 এও আমার বিজনেসের প্রফিটটাকে তিনটা ক্যাটাগরিতে আলটিমেটলি আপডেট করতে হয়, আর তিনটা ক্যাটাগরিতে আমাকে এটা প্রেজেন্ট করতে হয়। তো এখানে আমরা একই রকম অ্যালাইনমেন্ট দেখব যে আমার আইএস 7 অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন অবজেক্টিভ হচ্ছে to know the net cash flow from three main activities of a business, and at end of the period, at end of the accounting year, আমার বিজনেসে কতটুকু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে available. That is the main purpose of cash flow statement as per IS 7. Now we need to understand two things. Our key main activities. Number one, we have to identify the net cash flow from operating activities. That's the part one of cash flow statements. তার মানে আমাকে ফার্স্টে দেখতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ কত, সেকেন্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ কত, থার্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ কত। এখন এই তিনটা অ্যাক্টিভিটিস এর ডেফিনেশন কিন্তু আপনি জানেন। অপারেটিং অ্যাক্টিভিটিস কি? আমার বিজনেসের ডে টু ডে, আমার বিজনেসের ডে টু ডে যত ট্রানজেকশন হয়, এই ট্রানজেকশন গুলোকে আলটিমেটলি আমার বিজনেসের অপারেশন রান করার জন্য যত রিলেটেড ক্যাশ ফ্লো আছে সেটা আমার এই অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ পার্ট ওয়ান এর আন্ডারে আসবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইটস অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। এটা ইন্টারনালও হতে পারে, এটা এক্সটার্নালও হতে পারে। মানে হচ্ছে আপনি আপনার বিজনেসে যেই অ্যাসেট গুলো পারচেস করেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো যে আপনি অ্যাকোয়ার করেন, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলোও আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। আবার আপনি অন্য কোম্পানির শেয়ার, অন্য কোম্পানির লোন নোট পারচেস করেন, সেটাও আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। তাহলে এই অ্যাক্টিভিটিস গুলো আসবে পার্ট টু তে। ফাইন্যান্সিং হচ্ছে আপনি আপনার এই যে অপারেশনস, এই যে ইনভেস্টমেন্ট করার জন্য যা যা টাকা দরকার, এই টাকা হয় আপনি শেয়ার ইস্যু করবেন, মানে আপনার কোম্পানির শেয়ার ইস্যু করে আপনি ফাইন্যান্স রেজ করবেন, অথবা আপনি লোন নোট ইস্যু করবেন, মানে ডেপ্ট ইস্যু করবেন। সেটা ইস্যু অথবা এটা রিপেমেন্ট, অর এটার সাবসিকুয়েন্ট ইন্টারেস্ট, অর এটার সাবসিকুয়েন্ট ডিভিডেন্ড, যাই থাকুক না কেন, রেসপেক্টিভ এই জিনিসগুলাই চলে আসবে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তার মানে দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং টু টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টস। সো আমাকে এইটা ভালো করে আগে ক্লিয়ার হইতে হবে যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো আমি বের করব, দেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমি নেট ক্যাশ ফ্লো বের করব, দেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমি নেট ক্যাশ ফ্লো আমি বের করব। সো নেট ক্যাশ ফ্লো মানে কি? ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। তার মানে আমরা বারবার একটা কথা বলছি, আমরা বারবার এখানে একটা কথা বারবার আপনাদেরকে বলার ট্রাই করছি, উই অনলি কনসিডার দ্য ক্যাশ ফ্লো। ওকে, তাহলে আমরা খেয়াল করি এই জায়গাটাতে, সেটা হচ্ছে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেই আইটেম গুলোকেই আনবো যে আইটেম গুলো আমার ক্যাশ আইটেম, মানে যে আইটেম গুলো আমি যদি ব্রেক করি, আমি যদি এটাকে ডাবল এন্ট্রি করি, ডাবল এন্ট্রি করার ফলে আমার ইদার ক্যাশ অর ব্যাংক ডেবিট হবে অর ক্রেডিট হবে। তার মানে এমন কোনো আইটেম, যেই আইটেম ক্যাশ অর ব্যাংক ডেবিট অথবা ক্রেডিট হবে না, সেটা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এটা এক্সক্লুড করতে হবে। মানে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা কনসিডার করতে পারবো না, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটাকে আমি কনসিডারেশনে আনতে পারবো না। যেমন আমি যদি আপনাদেরকে এরকম কয়েকটা এক্সাম্পল বলি, ডেপ্রিসিয়েশন, খেয়াল করে দেখবেন। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি আমার ক্যাশ আইটেম? কি মনে হয়? নন ক্যাশ। It's a non-cash item. Amortization, it's a non-cash item. Irrecoverable debt, it's a non-cash item. এই non-cash আইটেম গুলাকে আমার কি করতে হবে? আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এক্সক্লুড করতে হবে, মানে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এটা বাদ দিতে হবে। ওকে, আবার আমি যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করি, আরেকটু আপডেটেড কনসেপ্টে চিন্তা করি, যে নন ক্যাশ আইটেমের আরেকটা কি এক্সাম্পল আছে? বোনাস শেয়ার ইস্যু হইলে, বোনাস শেয়ার যদি ইস্যু হয়, তাহলে কি এটার কারণে বিজনেস কোনো ক্যাশ পায়?
না ভাইয়া। বোনাস শেয়ার কি তাহলে ক্যাশ আইটেম? নো। তাহলে বোনাস শেয়ারটা কি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কনসিডার হবে? নো। ওকে, আমি কি তাহলে, মানে ইটস এ বেসিক থিং, আমি আপনাকে আবারও বলছি যে মানে বেসিক জিনিসগুলো আপনাকে আগে মাথায় রাখতে হবে। মানে বেসিক জিনিস আপনি যদি ভুল করেন তাহলে আলটিমেটলি এটা কখনোই আপনার মানে প্রপার কারেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করতে পারবেন না। আপনি ভুল করে বসবেন, ফান্ডামেন্টাল ভুল করে বসবেন। তাহলে আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন আপনাকে কয়েকটা বেসিক কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে তিনটা অ্যাক্টিভিটিসকে টার্গেট রেখে। আপনাকে মনে রাখতে হবে এখানে আপনি শুধু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আইটেমটাকে কনসিডার করবেন, নেভার এভার এনি নন ক্যাশ আইটেম। যদি কোনো নন ক্যাশ আইটেম আপনি কনসিডার করে ফেলেন তাহলে সেইটাকে আপনার এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে, এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে। অ্যান্ড বাদ দেওয়ার সিস্টেমটা আপনারা সবাই জানেন, এলিমিনেট করার সিস্টেমটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করব। তাহলে ক্যান্সেল করতে হলে আমাকে কি করতে হবে, যদি আমি আগে অ্যাড করে থাকি, মানে যদি আমি এটাকে আগে যোগ করে থাকি, তাহলে এখন এটাকে আমি ক্যান্সেল করার জন্য কি করব, হোয়াট উই গনা ডু, আমি ক্যান্সেল করতে চাই বাট আমি অলরেডি এটা অ্যাড করে ফেলছি আগে আমার প্রফিটের সাথে অথবা আমার ক্যালকুলেশনের সাথে। এখন আমার এটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে, ডিডাক্ট করবো। এখন আমি ডিডাক্ট করব। আবার কোনো একটা ক্যালকুলেশন করার সময় আমি মাইনাস করে আসছি, মানে আমি বাদ দিয়ে আসছি, এখন আমি কি করব, অ্যাড ব্যাক। এখন আমি এটা অ্যাড ব্যাক করব। সো ইটস এ বেসিক বেসিক ম্যাথমেটিক্যাল পয়েন্ট, এটা আসলে খুব বেশি প্রবলেমের জায়গা না, আপনারা বুঝতেই পারবেন দেখলে। বাট দ্যাটস দ্য বেসিক গাইডেন্স, ইনস্ট্রাকশনস। এবং স্লাইডটা এত সুন্দর করে করা, আপনারা আই থিঙ্ক দেখলেই বুঝতে পারবেন যে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় কিভাবে এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন পয়েন্টগুলো কি কি। নাও একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি একটু আপডেট করে দেই। আপনাদের মনে আছে কিনা যে আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার আইএস চেঞ্জ হয়েছে, রাইট? এখন আমরা কোন আইএস ফলো করি, আইএফআরএস 18। 18, আইফআরএস 18 এর কয়েকটা পয়েন্ট ছিল রিলেটেড টু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনাদের মনে থাকার কথা। যদি মনে নাও থাকে আমি একটু জাস্ট স্লাইডটা ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য, খেয়াল করে দেখবেন যে আমরা এখানে আপনাদের কি বলেছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কথা। এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই যে আমরা বলেছিলাম যে আর আর কি কি চেঞ্জ আসছে এখানে, যে আমার ক্যাশ ফ্লো রিলেটেড। হ্যাঁ, তো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টসে এখানে ভালো করে খেয়াল করে দেখেন আমরা আগে কি করতাম। আগে যে যে জিনিসগুলা আমরা প্রিভিয়াসলি আমাদের ইন্টারেস্ট, যেমন জাস্ট টেবিলটা দেখলেই হবে। হ্যাঁ, সো আপনি যদি টেবিলটা দেখেন, টেবিলে এখানে সুন্দর করে বলা আছে যে আমরা আগে ইন্টারেস্ট রিসিপ্টটা আমরা কি করতে পারতাম, আগে হয় অপারেটিং অর ইনভেস্টিং এ রাখতে পারতাম, রাইট? বাট এখন আমাকে কোথায় রাখতে হবে এটা, টেবিলটা, জাস্ট টেবিলটা দেখেন, ক্যাশ ফ্লো আইটেম, ইন্টারেস্ট রিসিপ্ট, ক্লাসিফিকেশন বিফোর অ্যামেন্ডমেন্ট টু আইএস 7। এটাকে আমরা, এটা অপশন ছিল, মানে এই চারটা জিনিসই আগে অপশন ছিল যে আমি হয় অপারেটিং অর ইনভেস্টিং অর ফাইন্যান্সিং এ রাখতে পারতাম। বাট এখন আর এটার সুযোগ নাই, এখন আমাকে আর এই সুযোগটা দেওয়া হচ্ছে না। আমার ইন্টারেস্ট রিসিপ্ট এটা ইনভেস্টিং এই রাখতে হবে, ইন্টারেস্ট পেইড এটা ফাইন্যান্সিং এই রাখতে হবে, ডিভিডেন্ড রিসিপ্ট ইনভেস্টিং এই রাখতে হবে, ডিভিডেন্ড পেইড ফাইন্যান্সিং এই রাখতে হবে। সো এই কথাটাই আমরা একটু পরে বলবো, আমি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য যে আইএস 7 এর কিছু জিনিস কিন্তু অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে ডিউ টু আইএফআরএস 18। হ্যাঁ, সো আইএফআরএস 18 আসার কারণে আমার আইএস 7 এরও কিছু চেঞ্জ আসছে। সো ওই চেঞ্জটাও আমরা এখানে একটু জাস্ট দেখে নেই যে আসলে কি কি চেঞ্জ ছিল, এটাই আমরা এখানে একটু বলার ট্রাই করলাম। ওকে, সো আমরা চলে যাই আমাদের আলটিমেটলি কিভাবে প্রিপেয়ার করব পার্ট 1। ওকে, পার্ট 1 আমরা কি বের করব, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যে আমরা করব, এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখি, একটা জিনিস একটু মাথায় রাখি, এটা আমাদের অবজেক্টিভ টেস্ট কোশ্চেন করতে হেল্প করবে আর প্র্যাকটিক্যাল লাইফেও অনেক সময় আমাদের হেল্প করবে। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করার দুইটা মেথড আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড।
ডিরেক্ট মেথড মানে হচ্ছে যে আপনি সেলস থেকে আপনার ওই কি বলে রিসিভেবল এগুলো সব বাদ দিয়ে নেট কত টাকা পেয়েছেন রিসিভেবল থেকে, অথবা পেয়েবল কে কত টাকা নেট পেমেন্ট করবেন, লাইক আর ডিরেক্ট অ্যাপ্রোচে আমরা বাংলা স্টাইলে যেভাবে করতাম অথবা করি। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আইএস 7 ডিরেক্ট মেথড অ্যালাউ করে না টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আপনাকে এক্সামিনার বলুক না বলুক, IS 7 এর কথা যখনই আসবে, ইউ হ্যাভ টু ফলো ইনডিরেক্ট মেথড, মানে হচ্ছে আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথডেই করতে হবে। অ্যান্ড ইনডিরেক্ট মেথডে করা মানে হচ্ছে আপনি অলওয়েজ আপনার ক্যালকুলেশন শুরু করবেন প্রফিট বিফোর ট্যাক্স থেকে। প্রফিট বিফোর ট্যাক্স থেকে, এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এই অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে আপনি নিয়ে নেবেন। সিম্পল, জাস্ট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে আপনি প্রফিট বিফোর ট্যাক্স ফিগারটা নিয়ে নেবেন। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, প্র্যাকটিক্যালি হচ্ছে এই কোশ্চেনটা আমরা আজকে করব ফুল কোশ্চেন, এটা অনেক আগে আসছিল মোচো একটা কোম্পানি, এবং এই কোয়েশ্চেনটার আমি যদি আলটিমেটলি আপনাকে প্রফিট বিফোর ট্যাক্স এর কথা বলি, এটা হচ্ছে গত বছরের, সো এটা আমার না, এটা আমার জন্য আসলে রেলেভেন্ট না। আমার জন্য রেলেভেন্ট হচ্ছে এই বছরের প্রফিট বিফোর ট্যাক্স, এই যে ৩,৯০০। তার মানে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করব এই ৩,৯০০ এই অ্যামাউন্টটা দিয়ে। এখন এই যে ৩,৯০০ আমি এখানে কনসিডার করলাম টু স্টার্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অ্যাজ পার ইনডিরেক্ট মেথড। আমাকে এখন আপনি বলেন এই ৩,৯০০-র মধ্যে কি কি আইটেম থাকতে পারে? মানে আমার অনেক নন ক্যাশ এক্সপেন্স, নন ক্যাশ ইনকাম এটার মধ্যে অলরেডি ইনক্লুডেড না, মানে অলরেডি এটার মধ্যে আমি কনসিডার করে ফেলছি না, নন ক্যাশ এক্সপেন্স, নন ক্যাশ ইনকাম, জি জি আছে এর মধ্যে। রাইট? আবার আবার অনেক নন অপারেটিং আইটেমও কি এটার মধ্যে আমি ইনক্লুড করে ফেলছি না, যেমন ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, ফাইন্যান্স কস্ট, এগুলাকে আমি কি করেছি অলরেডি এই প্রফিট বিফোর ট্যাক্সের সাথে অলরেডি আমি কনসিডার করেছি, রাইট? জি জি তাহলে আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, যেহেতু আমি ইনডিরেক্টলি কাজ করব, মানে রিকনসিলিয়েশনের মতো ইনডিরেক্ট মেথডে কাজ করব, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার যত ধরনের নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট আছে, যত ধরনের নন ক্যাশ সরি নন ক্যাশ আইটেম আছে, সকল নন ক্যাশ আইটেম গুলাকে আমার এখান থেকে বাদ দিতে হবে। যত ধরনের নন অপারেটিং আইটেম আছে সবগুলোকে আমার এখান থেকে বাদ দিতে হবে। সো এখানে একটা ছোট্ট ভুল আছে, আসলে মানে ভুল না, এটা রিপিট হয়ে গেছে। এটা হবে হচ্ছে নন ক্যাশ অ্যাক্টিভিটি, আর এটা হবে হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই পরেরটা এটা আপনারা একটু ঠিক করে নিতে পারেন, আর আপনারা যদি কেউ প্রিন্ট করে থাকেন তাহলে এটা জাস্ট একটু কারেক্ট করে নিলেই হবে। সো আমরা এই দুইটা অ্যাডজাস্টমেন্ট দিব। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি দিব? অল অ্যাডজাস্টমেন্ট রিলেটেড টু নন ক্যাশ অ্যাক্টিভিটিস। তাহলে নন ক্যাশ অ্যাক্টিভিটিস কি কি থাকতে পারে খেয়াল করে দেখেন। নন ক্যাশ অ্যাক্টিভিটিস থাকতে পারে ডেপ্রিসিয়েশন, নন ক্যাশ অ্যাক্টিভিটিস থাকতে পারে লাইক আমার কোন অ্যামোর্টাইজেশন, আমার কোন ইরিকভারেবল ডেট, এগুলা সবই আমার নন ক্যাশ অ্যাক্টিভিটি। সো নন ক্যাশ অ্যাক্টিভিটি দুই রকমের হইতে পারে, নন ক্যাশ এক্সপেন্স হইতে পারে অর নন ক্যাশ ইনকাম হইতে পারে। তো যদি নন ক্যাশ এক্সপেন্স হয়, ভালো করে খেয়াল করেন, নন ক্যাশ এক্সপেন্স যদি হয়, তাহলে আমি কি করেছি, এক্সপেন্সটা অলরেডি আমার ক্যালকুলেশনের সাথে মানে প্রফিট বিফোর ট্যাক্স করার সময় আমি অলরেডি বাদ দিয়ে আসছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন এই নন ক্যাশ এক্সপেন্স গুলাকে এখন অ্যাড করতে হবে, অ্যাড ব্যাক করতে হবে, দ্যাটস দ্য সিম্পল থিং। ওকে, তার মানে আমরা খেয়াল করে দেখি এখানে আমাকে ভালো করে নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলোর প্রত্যেকটা আইটেম, সো এটা একটা ফরম্যাট, এখানে আসলে আলাদা করে আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট সিম্পল যেগুলা নন ক্যাশ এক্সপেন্স এগুলাকে আমরা এখন অ্যাড ব্যাক করবো, কেননা এগুলো আমরা প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় মাইনাস করে আসছি। আর যেগুলো আমার নন ক্যাশ আর নন অপারেটিং ইনকাম সেগুলাকে আমরা এখান থেকে আলটিমেটলি আগে অ্যাড করেছি, এখন আমরা লেস করব। সিম্পল কথা, এখানে আসলে ওইরকম কমপ্লিকেটেড কোনো পার্ট না। তাহলে এই হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ অ্যাক্টিভিটিস। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট আমরা করব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর নন অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে যেগুলা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড না, যেগুলো আমার অন্য অ্যাক্টিভিটিসে যাবে। যেমন আমার যদি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম থাকে যেটা আমি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে নিয়ে আসবো, বাট আমার প্রফিট বিফোর ট্যাক্সের সাথে কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে হয়তো বা,
তাহলে আমাকে এখান থেকে বাদ দিতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ফাইন্যান্স কস্ট, এটা আমি হয়তো বা এখান থেকে অলরেডি কনসিডার করেছি, বাট এটা আমাকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকেই বাদ দিতে মানে আলটিমেটলি হচ্ছে কনসিডার করতে হবে। সো এখানে আমরা যেহেতু মাইনাস করেছি, আমরা এটা অ্যাড ব্যাক করে দিব। সো এখানে আমরা দেখেন, এটা আগের স্লাইড, যেহেতু এখানে বলা হয়েছে রিডিউসড ব্যাক অ্যাট বটম, মানে এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা দেখাচ্ছিলাম, বাট এখন এটাকে আমরা এই জিনিস দুইটাকে আমরা এখন আর এই অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাতে পারবো না। ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, এগুলা দুইটাই চলে যাবে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। সো অলওয়েজ রিমেম্বার দিস থিং। আমার এখন আইএফআরএস 18 যেহেতু ইমপ্লিমেন্টেড, অ্যাপ্লিকেবল, সো আমাকে ওইভাবেই কথাটা চিন্তা করতে হবে। এন্ড এই দুইটা অ্যাডজাস্টমেন্ট করার পর আমাকে এখন একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ওকে, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে আমার ডে টু ডে অপারেশন রান করতে যেই ক্যাপিটালটা দরকার, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে শুধু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছাড়া বাকি যত কারেন্ট অ্যাসেট আছে এবং বাকি যত কারেন্ট লায়াবিলিটিস আছে, সেটা অটোমেটিক্যালি আমাকে কনসিডারেশনে নিতে হবে। এবং আমি কনসিডারেশনে নিব এমন ভাবে যে আমার এই ওয়ার্কিং ক্যাপিটালের যে মুভমেন্ট, এই ওয়ার্কিং ক্যাপিটালের মুভমেন্টটা আমার হয় এটা পজিটিভ ক্যাশ ফ্লো হিসেবে কনসিডার হবে, মানে এটা হয় আমি অ্যাড করব, অর এটা আমি লেস করব, নেগেটিভ ক্যাশ ফ্লো হিসেবে আসবে। এই জায়গাটা একটু আপনাদেরকে ভালো করে একটু মনে রাখতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। যে সে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে রিসিভেবল, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন। তার মানে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট, এই ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টটা আমরা কম্পেয়ার করব উইথ লাস্ট ইয়ার ক্লোজিং ব্যালেন্স। তার মানে আমাকে এখানে আমার ব্যালেন্স শিট আইটেমে অফকোর্স লাস্ট ইয়ারের ব্যালেন্সটাও আমার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য রেলেভেন্ট। তার মানে লাস্ট ইয়ারের ব্যালেন্স গুলোকেও আমার কনসিডারেশনে নিতে হবে। আমি রিসিভেবলের কথা বলছিলাম, লাস্ট ইয়ারে রিসিভেবল ছিল 1 লাখ, এই বছরের রিসিভেবল হয়ে গেছে 1,20,000। ওকে, এখন অ্যাসেট বাড়ছে, মানে রিসিভেবল বাড়ছে, কারেন্ট অ্যাসেট বাড়ছে। from the perspective of reporting, from the perspective of financial reporting, এটা কি ভালো না খারাপ? মানে অ্যাসেট বাড়ছে। ভালো। from the financial position perspective এটা ভালো, মানে ফাইন্যান্সিয়াল পজিশন বলতেছে আমাদের ব্যালেন্স শিট পার্সপেক্টিভ থেকে এটা ভালো, কারণ আমার রিসিভেবল বাড়ছে, মানে কি আমার সেলস বাড়ছে, এই কারণে তো রিসিভেবল বাড়ছে, ঠিক না? এবং অ্যাসেট বাড়ছে ইন দা অন দা আদার হ্যান্ড। বাট from the liquid perspective, মানে লিকুইডেশনের পার্সপেক্টিভ, লিকুইডিটির পার্সপেক্টিভ, ক্যাশ ফ্লো পার্সপেক্টিভে ইজ ইট গুড অর ব্যাড? ক্যাশ আউটফ্লো ইনকার্ড হয়েছে। একটু ভালো করে চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল পজিশন অথবা পার্সপেক্টিভ, দিতে হবে। ব্যালেন্স শিট পার্সপেক্টিভ থেকে এটা ভালো, দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট ক্যাশ ফ্লোতে এটা নেগেটিভ। yes, but from the perspective of cash flow it is not a positive thing। তার মানে আমার যদি রিসিভেবল বেড়ে যায়, এটা আমার ক্যাশ ফ্লোর জন্য নেগেটিভ, কেননা এই টাকাটা অলরেডি আউটফ্লো হয়ে গেছে, এটা আমাকে আলটিমেটলি প্রডিউস করতে হয়েছে, আর এটা আমাকে কোথাও না কোথাও থেকে ম্যানেজ করতে হয়েছে টাকাটা। সো তার মানে আমার এখানে কথাটা খুব সিম্পল, যদি কারেন্ট অ্যাসেটের পার্সপেক্টিভ থেকে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, ইনক্রিজ করে গত বছরের তুলনায়, তাহলে এটা আমার ক্যাশ ফ্লো পজিশনের জন্য, ক্যাশ ফ্লো পার্সপেক্টিভের জন্য নেগেটিভ। এবং যেহেতু এটাকে আমরা নেগেটিভ বলছি, তাহলে আমরা কি করব? এটাকে মাইনাস করব, লেস করব। তাহলে এখানে খুব সিম্পল কথা, যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, তাহলে আমার ক্যাশ ফ্লো মাইনাস করব, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা আমরা লেস করব। আর যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করে, মনে হচ্ছে খারাপ, ডিক্রিজ করছে অ্যাসেট, বাট ক্যাশ ফ্লোর জন্য এটা ভালো, মানে হচ্ছে আমার রিসিভেবল আলটিমেটলি কমে গেছে, তার মানে কি আমার রিসিভেবল দিয়ে দিছে আমাকে টাকা, আমার রিসিভেবল আর ডিউ নাই টাকাটা, সো আমি ক্যাশ পেয়ে গেছি। তো এইটা আমাকে খুব খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এই জায়গাটা ভুল করা যাবে না। তার মানে এই জন্য আমি আপনাকে ডিটেলসে বললাম কথাটা। তার মানে কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ ফ্লো নেগেটিভ, কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ ফ্লো পজিটিভ। তাহলে এখন আপনি আমাকে বলেন লায়াবিলিটির ক্ষেত্রে কি হবে? লায়াবিলিটির ক্ষেত্রে ভাইস ভার্সা হবে, কেননা লায়াবিলিটির ক্ষেত্রে যদি পেয়েবল বাড়ে, পেয়েবল বাড়া মানে লায়াবিলিটি বাড়া, দ্যাটস এ নট এ গুড থিং। আপনি আপনার সাপ্লায়ারকে ঘুরাচ্ছেন, দ্যাটস নট এ গুড পার্ট।
বাট ক্যাশ ফ্লোর জন্য কিন্তু গুড পার্ট। ক্যাশ ফ্লোর জন্য কেন গুড পার্ট? বিকজ আপনি আপনার ক্যাশটা হাতে রেখে দিতে পারছেন, আপনি এই ক্যাশটা আপনার বিজনেসের অন্য কোথাও ইউজ করতে পারছেন। সো কারেন্ট অ্যাসেটের জন্য যদি কারেন্ট অ্যাসেটের জন্য যদি কারেন্ট অ্যাসেট বাড়ে, ক্যাশ ফ্লো নেগেটিভ। বা কারেন্ট লাইবিলিটির জন্য যদি কারেন্ট লাইবিলিটির জন্য যদি আমার লাইবিলিটি বাড়ে, পেয়েবল বাড়ে, প্রভিশন বাড়ে, এগুলো আমার জন্য আলটিমেটলি পজিটিভ, রাইট? আবার কারেন্ট পেয়েবল যদি আমার লাইবিলিটি যদি কমে যায়, তাহলে এটা আমার জন্য আবার নেগেটিভ, কেননা আমাকে পেয়েবলকে পে করে দেওয়া লাগছে, আমি আমার পেয়েবলকে সেটেল করে দিতে হচ্ছে। সো আমি আমার পেয়েবলকে যদি টাকা দিয়ে দিই, তার মানে ইটস নট নট ফ্রম দ্য ক্যাশ পার্সপেক্টিভ, ইটস এ পজিটিভ থিং। মানে দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি পেইড দ্য মানি, উই হ্যাভ অলরেডি অ্যাকচুয়ালি ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম ব্যাংক অর ক্যাশ। সো এটা আমার জন্য তখন নেগেটিভ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট। এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, বিকজ এটা নিয়ে আপনারা যখন কথা বলবেন অর কোনো কমেন্টস দিবেন, সো এই কথাগুলো আপনাকে অফকোর্স মাথায় রেখেই কমেন্টস গুলো দিতে হবে। ওকে, এই পর্যন্ত আমাদের কারো কোনো কোয়েশ্চেন্স, কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে একটু কাইন্ডলি আমাকে বলতে পারি। না ভাই। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স নাই, তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে বাকি সব জিনিসই দেখলাম। নাও আমাকে ফাইনালি তিনটা জিনিস দেখতে হবে। এই তিনটা জিনিসের মধ্যে আসলে অলরেডি একটা চেঞ্জ আমরা দেখলাম, এর মধ্যে ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, এটা রেসপেক্টিভ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে চলে যাবে। বাট ইনকাম ট্যাক্স পেইড এটা আমরা আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে কনসিডার করব। বাট যেটাই হোক, আমি যাই করি না কেন, যে কোনো অ্যাকাউন্টেরই আমি পেমেন্ট ক্যালকুলেট করি না কেন, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই এই ক্যালকুলেশন গুলো ইউজুয়ালি হয়তো বা কোয়েশ্চেনে সরাসরি দিয়ে দিবে না, আপনাকে একটু আলাদা করে বের করতে হবে। তো আলাদা করে আপনি যে বের করবেন, এটা বের করার সিম্পল নিয়ম হচ্ছে আপনার টি অ্যাকাউন্টের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট ইনকাম ট্যাক্সটাই দেখাই আপনাদেরকে। ইনকাম ট্যাক্স ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, ইনকাম ট্যাক্স আমরা ইউজুয়ালি ইনকাম ট্যাক্স পে করার জন্য আমি একটা জাস্ট সিম্পলি ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট, হ্যাঁ, ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট ইউজ করব। ওকে, ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট ইউজ করব। এই যে ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট আমরা ইউজ করব, এটা অলরেডি ছিল এখানে ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট। আমি আবার শুধু শুধু কেন নিয়ে আসবো? ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট আমরা কি বের করব? আমরা বের করব এই বছর, মানে কারেন্ট ইয়ারে আমি আমার কত টাকার ট্যাক্স পে করেছি, নট, খেয়াল করবেন, নট কত টাকা ট্যাক্স চার্জ করেছি, মানে কত টাকা ট্যাক্স এক্সপেন্স দেখাইছি সেটা না। আমি কত টাকা ট্যাক্স এক্সপেন্স চার্জ করেছি সেটা আমার প্রফিট অ্যান্ড লসের আইটেম। বাট আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য রেলেভেন্ট হচ্ছে আমি কত টাকার ট্যাক্স এই বছরে পে করলাম। তাহলে এটার জন্য আমার কি দরকার? আমার এটার জন্য দরকার গত বছরের, মানে ক্লোজিং ট্যাক্স লাইবিলিটি, যেটা এই বছরের জন্য ওপেনিং ট্যাক্স লাইবিলিটি মানে ট্যাক্স পেয়েবল। আমার দরকার এই বছরের ট্যাক্স লাইবিলিটি, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। এবং আমার দরকার এই বছরে কত টাকা ট্যাক্স চার্জ হয়েছে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে, যেটা আমার আলটিমেটলি লাইবিলিটিকে বাড়াবে। সো এই যে IAS 12 এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা এখানে টি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি, যেখান থেকে আপনি অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবেন দ্য ব্যালেন্সিং ফিগার, যে কত টাকা ট্যাক্স আপনি এই বছরে পে করেছেন। খেয়াল করেন, আমরা যেহেতু ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট বলছি, সো ইটস আ লাইবিলিটি অ্যাকাউন্ট। তাহলে লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স এটা আমার কোন দিকে বসবে? ওপেনিং ব্যালেন্স বসবে হচ্ছে আমার ক্রেডিট দিকে। আর ক্লোজিং ব্যালেন্স তাহলে কোন দিকে বসবে? ডেবিট দিকে। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স ছিল $5,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স ছিল হচ্ছে $4,000। এই ওপেনিং ব্যালেন্স হচ্ছে এটা লাস্ট ইয়ারের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্যাক্স লাইবিলিটি, আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এই বছরের যেই ট্যাক্স লাইবিলিটি সেটা। তো দুইটাই আপনার ব্যালেন্স শিট থেকে আপনি নিয়ে নেবেন, একটা হচ্ছে গত বছরের ব্যালেন্স, একটা হচ্ছে এই বছরের ক্লোজিং ব্যালেন্স। এখন আসেন, এই বছর আপনি কত টাকা এক্সপেন্স চার্জ করেছেন, যেটা আপনি পাবেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এই $3,000 এটা আপনাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেওয়া থাকবে সরাসরি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আপনি এই বছরে কত টাকা ট্যাক্স চার্জ করেছেন? $3,000। এখন খেয়াল করেন, আপনার টোটাল লাইবিলিটি থাকার কথা ছিল 5,000 প্লাস 3,000, 8,000। বাট আপনার লাইবিলিটি আছে হচ্ছে 4,000। What does it means? It means you have already paid your tax of $4,000. That's called the balancing figure. এটা কিভাবে করলেন?
ওপেনিং ব্যালেন্স প্লাস কারেন্ট ইয়ার ট্যাক্স মাইনাস ক্লোজিং ব্যালেন্স। এই যে কাজটা আপনি করলেন এটা বেসিক্যালি টি অ্যাকাউন্টের প্রিন্সিপালই করলেন। টি অ্যাকাউন্টের প্রিন্সিপাল দিয়েই এটাকে আপনি অ্যাপ্লাই করে ক্যালকুলেট করলেন যে কত টাকা ট্যাক্স আপনি পে করেছেন। সো আপনি যদি আপনার এই টি অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্টের কনসেপ্টটা মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য এই ফর্মুলাটা বোঝা খুব একটা প্রবলেম না। খেয়াল করে দেখেন, এইটা আপনার জন্য বোঝা খুব একটা প্রবলেম না। সো এইটা আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি এটা কিভাবে আলটিমেটলি ক্যালকুলেশনটা করে নিয়ে আসবেন। ওকে, সো আমরা এখানে যেটা দেখতে পাই যে ট্যাক্সের ক্ষেত্রে অনেক সময় কারেন্ট ট্যাক্সের কথাও বলবে, ডেফার্ড ট্যাক্সের কথাও বলবে। সো এই জন্য দুইটার ওপেনিং ব্যালেন্স দিয়ে এখানে বলা, এটা হচ্ছে কারেন্ট ট্যাক্স, এটা হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্স। আবার এখানেও খেয়াল করে দেখবেন কারেন্ট ট্যাক্স, এটা হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্স। অ্যান্ড অটোমেটিক্যালি আপনি যখন টি অ্যাকাউন্টের প্রিন্সিপাল অ্যাপ্লাই করে করবেন আপনার জন্য এটা আলাদা করে কমপ্লিকেসি অর কমপ্লিকেটেড ফেস করার অর ফিল করার কোনো দরকার নেই। একইভাবে আপনি ইন্টারেস্ট কত টাকা পে করেছেন এটাও যদি আপনি ক্যালকুলেট করতে চান, যেটা আপনার ফাইন্যান্সিং এর জন্য লাগবে, তাহলে ইন্টারেস্ট আপনি কত টাকা পে করেছেন এটার জন্য আপনার কি দরকার? ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট দরকার। মানে আপনি কত টাকার ইন্টারেস্ট পে করেছেন এটার জন্য আপনাকে ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট, তাহলে এটা যেহেতু পেয়েবল অ্যাকাউন্ট তাহলে আপনার এটার ওপেনিং ব্যালেন্স থাকবে হচ্ছে ক্রেডিট দিকে, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে 5000। আমরা জাস্ট অ্যাপারেন্টলি এটা জাস্ট ধরে নিয়েছি আর কিচ্ছু না। অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স যেটা এই বছরের ইন্টারেস্ট কস্ট পেয়েবল মানে ইন্টারেস্ট পেয়েবল, যেটা হচ্ছে 4000। এখন এই বছর আপনি কত টাকা চার্জ করেছেন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে সেটা কিন্তু আপনারা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে নেবেন, যেটা কোশ্চেনের স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেওয়া থাকবে যে ফাইন্যান্স কস্ট $3000। খেয়াল করেন, তার মানে আমার টোটাল ফাইন্যান্স কস্ট পেয়েবল থাকার কথা হচ্ছে 8000, বাট ফাইন্যান্স কস্ট পেয়েবল আছে 4000। ইট মিনস আপনি 4000 অলরেডি পে করে দিয়েছেন। সো এটা কিভাবে করেছেন? ওপেনিং ব্যালেন্স প্লাস ফাইন্যান্স কস্ট চার্জ লেস ক্লোজিং ব্যালেন্স, and that is how you calculate your interest paid. and এই ফর্মুলাটা এখানে বলা আছে। এই ফর্মুলাটা এভাবে আসলো কেন? এই ফর্মুলাটা আসলো বিকজ অফ টি অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্টের যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের মাধ্যমে আসলো। এখানে আসলে নতুন কোনো কনসেপ্ট কিন্তু আমরা আনি নাই। ইটস অল অ্যাবাউট ইউর প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং অন অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, জাস্ট আপনাকে একটু নতুন ভাবে প্রেজেন্টেশনটা দেখাই দেওয়া। সো আপনি দুইভাবেই করতে পারেন। আপনি চাইলে এই যে ওপেনিং ব্যালেন্স প্লাস প্রভিশন মানে কারেন্ট ইয়ার ফাইন্যান্স কস্ট মাইনাস ক্লোজিং ব্যালেন্স এইভাবেও দেখাতে পারেন ক্যালকুলেশনের জন্য, অথবা আপনি টি অ্যাকাউন্টটা দিয়েও করতে পারেন। ইটস আপ টু ইউ। এটা নিয়ে আসলে আলাদা করে কোনো প্রবলেম হবে না। ওকে, খেয়াল করে দেখবেন আমি সাইড বাই সাইড দুটি আপনাদেরকে এখানে দেখানোর ট্রাই করেছি। ওকে, নাও দ্যাট মিনস আমরা এখান থেকে একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে যায়। দ্যাট মিনস আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি কোনো ব্যালেন্সিং ফিগার, যদি কোনো রিমেইনিং ফিগার বের করতে চাই, ক্যালকুলেট করতে চাই, এই ব্যালেন্সিং ফিগার বের করার জন্য টি অ্যাকাউন্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা মানে কনসেপ্ট আমার জন্য। এবং টি অ্যাকাউন্টটা আমি যদি ভালো বুঝি তাহলে আমার এই ব্যালেন্সিং ফিগার গুলো ক্যালকুলেট করা খুব ইজিয়ার হয়ে যায়। একইভাবে আপনি যদি ডিভিডেন্ড পেইড, তারপর আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকা পারচেস করছেন এই বছর যদি দেওয়া না থাকে কোশ্চেনে, তারপর আপনি কত টাকা শেয়ার ইস্যু করছেন, এই সবগুলাই আপনি রেসপেক্টিভ টি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্সিং ফিগারটা দেওয়া মানে ব্যালেন্সিং ফিগারটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। সো ব্যালেন্সিং ফিগার বের করার একটা সিম্পল টেকনিক হচ্ছে আপনার যে নর্মাল ব্যালেন্সগুলো অ্যাজ ইট ইজ দেওয়া থাকবে, শুধু একটা ব্যালেন্স দেওয়া থাকে না, সেই ব্যালেন্সটাই আপনাকে বের করতে হয়। সো ওই ব্যালেন্সটা বাদে বাকি সব ইনফরমেশন দেওয়া থাকবে অবশ্যই। যেমন এখানে আপনি খেয়াল করেন আমরা যদি ডিভিডেন্ড পেইড এইটা বের করতে চাই, ভালো করে বুঝার চেষ্টা করি ডিভিডেন্ড আমি কোন অ্যাকাউন্ট থেকে পে করি। উই পে ডিভিডেন্ড ফ্রম রিটেন আর্নিংস। তাহলে রিটেন আর্নিংস এটা একটা ইকুইটি অ্যাকাউন্ট, রাইট? তাহলে ইকুইটি অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স থাকবে। ওপেনিং ব্যালেন্স কি? আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির লাস্ট ইয়ারের আমার রিটেন আর্নিংস এর ব্যালেন্স কত, যেটা আমার ওপেনিং ব্যালেন্স, রাইট? তাহলে ওপেনিং ব্যালেন্সে 30,000। ক্লোজিং ব্যালেন্স এই বছরের রিটেন আর্নিংস কত, সে 20,000। আর রিটেন আর্নিংস এর সাথে আমরা কি অ্যাড করি, এই বছরে কত টাকা প্রফিট করছে বিজনেস, রাইট? যেটা প্রফিট আফটার ট্যাক্স। তাহলে যেটা প্রফিট আফটার ট্যাক্স, এই প্রফিট আফটার ট্যাক্স অ্যাড করার পর রিটেন আর্নিংস কত টাকা থাকার কথা খেয়াল করে দেখেন। রিটেন আর্নিংস থাকার কথা হচ্ছে 43,000, বাট রিটেন আর্নিংস আছে কত? রিটেন আর্নিংস আছে হচ্ছে 20,000।
অ্যান্ড হোয়াট ডাজ ইট মিনস, যেখানে আমার বছর শেষে রিটেন আর্নিংস এর ব্যালেন্স থাকার কথা 43,000, আমার ব্যালেন্স আছে হচ্ছে 20,000, ইট মিনস উই হ্যাভ পেইড ফ্রম রিটেন আর্নিংস। অ্যান্ড আমরা রিটেন আর্নিংস থেকে কি পে করি? রিটেন আর্নিংস থেকে তো আর আমরা ইন্টারেস্ট পে করি না, আমরা রিটেন আর্নিংস থেকে একটা ব্যালেন্সই পে করি শেয়ার হোল্ডারদের রিটেন আর্নিংস থেকে, দ্যাট ইজ কল ডিভিডেন্ড। তাহলে এই যে ডিভিডেন্ড পেইড, এই যে ইয়েলো আইটেমটা, এই ইয়েলো করা আইটেমটাই আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে, যেহেতু আমি পে করেছি। সো তার মানে এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো, তার মানে এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ডিভিডেন্ড পেইড মাইনাস করে আমি $23,000 দেখাবো। দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইউ উইল অ্যাকচুয়ালি জেনারেট ইউর ব্যালেন্সিং ফিগার। সো এটা আপনাদের জন্য আই ট্রুলি বিলিভ আপনাদের জন্য খুব কমপ্লিকেটেড হওয়া উচিত না, আর হবে না, বিকজ আমরা ঠিক এত স্ট্রাকচার ভাবে জিনিসগুলাকে দেখানো ট্রাই করেছি। সো এই সবগুলো অ্যাক্টিভিটিস আপনি যখন অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে আপনি একটা নেট ক্যাশ পাবেন, অল ক্যাশ ইনফ্লো আউটফ্লো প্লাস মাইনাস করে, যেটা আপনি ফাইনালি পাবেন, এটাকে আপনি বলছেন নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্যাটস পার্ট 1 ডান, পার্ট 1 আপনি কমপ্লিট করে ফেলছেন। নাও পার্ট 2, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং ইজ সো সিম্পল, এখানে আসলে আলাদা করে ওইরকম ভাবে নতুন কিছু না, ইটস জাস্ট আপনাকে কানেক্ট করা যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি। বিকজ আপনি আপনার রিটার্ন জেনারেট করার জন্য আপনি আপনার ফান্ডের যে টাকাটা সেটা অবশ্যই কোথাও না কোথাও ইনভেস্ট করবেন। হয় এটা আপনি আপনার ইন্টারনাল বিজনেসে ইনভেস্ট করবেন, লাইক আপনি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এগুলো অ্যাকোয়ার করবেন, অর আপনি কাউকে লোন দিবেন, কারো কোম্পানির শেয়ার অ্যাকোয়ার করবেন, হয় আপনি কোম্পানির অ্যাসেট সেল করবেন, অর আপনি লাইক মানে কোনো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করবেন, সর্ট অফ মানে, অর আপনি গ্র্যান্ট পেয়েছেন গভর্নমেন্ট থেকে। সো এই সবগুলোই আমরা রেসপেক্টিভ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসেবে কনসিডার করব। সো আপনি যদি দেখেন যে আমার এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি ক্যাশ ইনফ্লো হবে, কি কি ক্যাশ আউটফ্লো হবে। সো ইটস সো সিম্পল। যদি আপনি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাকোয়ার করেন, মানে পারচেস করেন নতুন করে, তাহলে অফকোর্স এটা আপনার জন্য ক্যাশ আউটফ্লো, আপনি এটা মাইনাস করবেন। যদি আপনি শেয়ার কিনেন, মাইনাস করবেন। যদি আপনি লোন নোট কিনেন, মাইনাস করবেন। যদি কাউকে আপনি লোন দেন, মানে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট হিসেবে কাউকে মানে লোন দেন, অফকোর্স সেটা মাইনাস হবে। বাট যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট সেল করে দেন, মানে আপনি কোনো ইনভেস্টমেন্ট সেল করে টাকা পেয়েছেন, দ্যাট ইজ ইউর ক্যাশ ইনফ্লো। যদি আপনি অ্যাসেট সেল করে আপনি ডিসপোজাল প্রসিড পান, দ্যাট ইজ ইউর ক্যাশ ইনফ্লো। যদি আপনি গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট পান, দ্যাট ইজ ইউর ক্যাশ ইনফ্লো। বাট যদি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওই যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করেন, দ্যাট ইজ ইউর ক্যাশ আউটফ্লো। তার মানে এখান থেকে আপনার যত ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস আছে, সেই ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোকে কনসিডারেশনে এনে ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো, যদি ইনফ্লো হয় এটা আমরা অ্যাড করব, আউটফ্লো হলে এটা আমরা মাইনাস করব। অ্যান্ড এখানে আমরা যে কথাটা বলছিলাম, এখানে হয়তোবা আপনাকে সরাসরি কিছু কোয়েশ্চেন দেওয়া নাও থাকতে পারে, দ্যাট ইজ লাইক আপনি কত টাকার অ্যাসেট পারচেস করেছেন এবছর, কত টাকায় আপনি সেল করেছেন ডিসপোজালটা। সো এগুলা রেসপেক্টিভ অ্যাকাউন্টের মাধ্যমে, টি অ্যাকাউন্টের মাধ্যমে, যেমন ধরেন আপনি কত টাকার অ্যাসেট অ্যাকোয়ার করেছেন, দেখেন এটা হচ্ছে আমার অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের, অ্যান্ড দেন ডিসপোজাল যদি করেন সেটার ভ্যালু এখানে চলে আসবে, ক্যারিং ভ্যালু। যদি কোনো আলটিমেটলি হচ্ছে রিভ্যালুয়েশন করেন, রিভ্যালুয়েশনের কারণে অ্যাসেটের ভ্যালু বাড়ে, বাট এর কারণে ক্যাশ ফ্লোর কোনো ইম্প্যাক্ট পড়ে না। অ্যান্ড দেন আপনি এই সবগুলো ব্যালেন্স কনসিডার করে ক্লোজিং ব্যালেন্সের সাথে কম্পেয়ার করে দেখবেন যে কত টাকা আপনি এই বছর নতুন করে অ্যাসেট অ্যাকোয়ার করেছেন। তো পারফেক্টলি টি অ্যাকাউন্টের কনসেপ্ট, নাথিং কমপ্লিকেটেড। যদি কোয়েশ্চেনে সরাসরি দেওয়া থাকে তাহলে তো আর দরকার নাই যে এই কত টাকার অ্যাসেট অ্যাকোয়ার করেছেন সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। সো যদি ক্যালকুলেট করতে হয়, ইট মিনস আপনাকে কোয়েশ্চেনে সরাসরি বলে দেয় নাই, আপনার জাস্ট টু ডিফারেন্ট টি অ্যাকাউন্টের মাধ্যমে এটা ক্যালকুলেট করতে হবে। একইভাবে আপনি কত টাকার অ্যাসেট সেল করেছেন ডিসপোজাল, এটাও সেম খেয়াল করে দেখবেন যে ডিসপোজাল প্রসিডারও আমরা টি অ্যাকাউন্টের মাধ্যমে ক্যালকুলেশনটা নিয়ে আসবো। সো দ্যাট ইজ পার্ট 2। এখানে আসলে আমি আবারও বলছি, আপনাদের পার্ট 1টাই ছিল মোস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য রিলেটেড, পার্ট 2টা আসলে খুব বেশি কমপ্লিকেটেড না। হ্যাঁ, পার্ট 2 এবং পার্ট 3, বিকজ এটা জাস্ট অ্যাক্টিভিটিস রিলেটেড জিনিস, এবং অলরেডি আপনি কনসেপ্টটাও বুঝেন যে কিভাবে ক্যালকুলেট করবেন। এখন আসেন পার্ট 3। পার্ট 3 হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি? আমার ফাইন্যান্স দুই ভাবে আসে ভাই, সিম্পল কথা। হয় আমি শেয়ার ইস্যু করছি, নয় আমি ডেপ্ট ইস্যু করছি, লোন নোট ইস্যু করছি। যদি শেয়ার ইস্যু করি আর ডেপ্ট আমি লোন নোট ইস্যু করি, তাহলে এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। যেমন আমি যদি কারো কাছ থেকে লোন নেই, হ্যাঁ অফকোর্স এটা আমার লায়াবিলিটি, এটা খারাপ হইতে পারে, মনে হইতে পারে যে আমি লোন বাড়ছে, বাট ক্যাশ পজিশনের জন্য এটা ভালো। মানে ক্যাশ পজিশনের জন্য ভালো ইন সেন্স, মানে নট ভালো, মানে ক্যাশ পজিশনের জন্য এটা পজিটিভ অ্যাকচুয়ালি, মানে লাইক আমার ক্যাশ বাড়ছে। আবার আমি যদি লোন রিপে করে দেই, মানে লোন যদি রিপেমেন্ট হয়ে যায়, তাহলে এটা কিন্তু আবার আমার ক্যাশ পজিশনের জন্য আলটিমেটলি আমাকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। সো এটা আমাকে খেয়াল করতে হবে যে আমার এইটা ক্যাশ ইনফ্লো হবে অর ক্যাশ আউটফ্লো হবে। ওকে, এবং ইনফ্লো অথবা আউটফ্লো এটা যদি সরাসরি আমাকে না বলে দেয়, তাহলে অবশ্যই আমার রেসপেক্টিভ টি অ্যাকাউন্টের মাধ্যমে, এই যে এখানে খেয়াল করে দেখেন এটা টেবুলার ফরম্যাটে দেওয়া, বাট এটা আমরা টি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি। যেমন ধরেন শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স আমি আনবো, শেয়ার প্রিমিয়ামের ওপেনিং ব্যালেন্স আনবো, শেয়ার ক্যাপিটালের ক্লোজিং ব্যালেন্স আনবো, শেয়ার প্রিমিয়ামের ক্লোজিং ব্যালেন্স আনবো, এন্ড দেন আমি ডিফারেন্স কত সেটা আমরা মানে ক্যালকুলেট করব যে কতটুকু আমার শেয়ার ইস্যু করা হয়েছে এই বছরে। যেটুকু ইস্যু করা হয়েছে এই শেয়ার ইস্যুডের ক্যাশ ফ্লোটাই আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পজিটিভ ক্যাশ ফ্লো হিসাবে চলে আসবে। এন্ড অলওয়েজ রিমেম্বার, এখানে যদি কোনো বোনাস শেয়ার থাকে, প্লিজ যদি কোনো বোনাস শেয়ার থাকে, সেই বোনাস শেয়ারটা কিন্তু আমরা কনসিডারেশনে আনবো না, এটা আমাকে এক্সক্লুড করতে হবে, বিকজ বোনাস শেয়ারের জন্য কোনো ক্যাশ আসেও না যায়ও না। বাট রাইট শেয়ারটা কিন্তু আবার আসে, বিকজ রাইট শেয়ারের জন্য আমি মিনিমাল হইলেও কিছু ক্যাশ পাই। একইভাবে আমি আমার ডিভেঞ্চার যদি রিপে করি, এখন রিপেমেন্ট যদি আমার কোশ্চেনে দেওয়া না থাকে, রাইট, অথবা ইস্যু যদি আমার কোশ্চেনে দেওয়া না থাকে, তাহলে আমি কিভাবে বের করব? কি অ্যাকাউন্টের মাধ্যমে। লাইক আমার লোন লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স সে ফর এক্সাম্পল আছে হচ্ছে 20,000, ক্লোজিং ব্যালেন্স আছে হচ্ছে আমার সে 30,000। ওকে, তার মানে আমি আরো 20 মানে আরো আরো 10,000 লোন নিয়েছি, অর আমি এই বছরে যত লোন নিয়েছি সেটাও দেওয়া থাকলো, দেন ক্লোজিং ব্যালেন্স যদি আমার কম থাকে তাহলে আমি রিপে করেছি। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, ইটস সিম্পল লাইক টি অ্যাকাউন্ট। তার মানে আমার শেয়ার কতটুকু ইস্যু করেছি, লোন নোট কতটুকু ইস্যু করেছি, লোন নোট কতটুকু আমি রিপে করেছি, লিজ কতটুকু আমি রিপে করেছি, এই প্রত্যেকটা ক্যালকুলেশন আমাকে যদি করতে হয় আমি টি অ্যাকাউন্টের মাধ্যমে করব। দ্যাটস মোর অ্যাকুরেট থিং, মোর লাইক কংক্রিট থিং। সো এটা যদি আমি করে ফেলি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার আলটিমেটলি আমার এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলো চলে আসবে। তাহলে দেখেন আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মেইনলি এই জিনিসগুলো আনবো। আর প্রিভিয়াসলি আমরা যে জিনিসগুলো উপরে দেখে আসছিলাম, ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, এই জিনিসটা চলে আসবে। খেয়াল করে দেখেন এই যে যে জিনিসটা আমরা বলেছিলাম অপারেটিং এও আনতে পারবো, ফাইন্যান্সিং এও আনতে পারবো, বাট এখন আর কোনো অপশন নাই। যেমন একইভাবে ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট কিন্তু আমাকে ইনভেস্টিং এই আনতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। ইন্টারেস্ট রিসিপ্ট ইনভেস্টিং এ আনতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। এই সবগুলো অ্যাক্টিভিটিস কে যখন আমি অ্যাকুমুলেট করব, সে আমি এখানে বললাম যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেগেটিভ 200, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে লাইক নেগেটিভ 100, তাহলে নেগেটিভ কত আছে আমার 300। আর নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে পজিটিভ 500। তাহলে 200 আর 100 হচ্ছে 300 নেগেটিভ ছিল, বাট আমার ফাইন্যান্সিং থেকে পজিটিভ ছিল 500। তাহলে নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ কত হবে? 500 মাইনাস 300, 200। এই 200 কিন্তু আমরা বের করলাম, এটুকু পর্যন্ত কিন্তু আমরা ক্যালকুলেট করলাম, এই যে নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ। আর এই বাকি যে দুইটা অ্যামাউন্ট, এই বাকি দুইটা অ্যামাউন্ট কিন্তু আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এই দুইটা অ্যামাউন্টকে আমরা রিকনসাইল করেই দেখবো যে আমার ম্যাথ ঠিক আছে কিনা। যেমন বাকি দুইটা অ্যামাউন্ট কি? এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট বিগিনিং অফ দ্য পিরিয়ড, দ্যাট মিনস ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে ওপেনিং ব্যালেন্স, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে ওপেনিং ব্যালেন্স যেটা আমার ব্যালেন্স শিটে দেওয়া থাকবে, সেই ব্যালেন্সটাই আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর ফাইনালি যে ব্যালেন্সটা হবে, ফাইনালি ব্যালেন্সটা আমরা কম্পেয়ার করে দেখব আমার ব্যালেন্স শিটের এই বছরের ক্লোজিং ব্যালেন্স। যেমন ধরেন আমি যদি বলি 200 ছিল হচ্ছে আমার নেট ক্যাশ পজিটিভ, অ্যান্ড এখানে আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স ছিল আরো 100, তাহলে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হওয়ার কথা 300 পজিটিভ। সো যদি এই 300 পজিটিভ আমার ব্যালেন্স শিটের ক্লোজিং ক্যাশ ইকুইভ্যালেন্টের সাথে না মিলে, তার মানে আমার এতক্ষণ কোয়েশ্চেন যা করলাম সেটা ঠিক হয় নাই, ঠিক ছিল না, কোথাও না কোথাও ভুল হয়েছে। সো দ্যাট রিকনসিলিয়েশন ইজ ডান থ্রু ক্যাশ ফ্লো স্টেটমেন্টস। এটা আমরা দেখবো আমাদের আজকের একটা ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনে, যে কিভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মাধ্যমে একটা অটোমেটিক রিকনসিলিয়েশন করে ফেলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার মানে করার জন্য।
এবং এই রিকনসিলিয়েশনটা মিলা মানে হচ্ছে লাইক অ্যাপারেন্টলি আমরা ধরে নিতে পারি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়তো বা ঠিক আছে, মানে যদিও বাকি জিনিসগুলো ইন ডিটেলসে দেখতে হবে, বাট দিস ইজ এ ভেরি স্ট্রং টুলস টু রিকনসাইল ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো আমরা কথাটা হয়তো বা থিওরিটিক্যালি বললাম, বাট প্র্যাকটিক্যালি যদি আপনাকে একটু দেখাইতে চাই, জাস্ট প্র্যাকটিক্যালি, যে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স কত আছে। দেখেন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আমরা যদি ব্যালেন্স শিটে যাই, ও সরি, চলে গেছে, কোশ্চেনটা চলে গেছে, একটা সেকেন্ড, আমরা একটু কোশ্চেনটা ওপেন করে নেই আবার। এবং এইগুলো অলরেডি আপনাদের ইয়েতে আছে, কোনো সমস্যা নাই, ড্রাইভে দেওয়া আছে, সো ড্রাইভ থেকে আপনি কোশ্চেনটা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। So, আমি যে কথাটা বলার ট্রাই করছিলাম এতক্ষণ, যে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে ওপেনিং ব্যালেন্স মোচা থেকে, হ্যাঁ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওপেনিং ব্যালেন্স আমার থাকবে কারেন্ট অ্যাসেটের এখানে, খেয়াল করে দেখেন, তাহলে কারেন্ট অ্যাসেটের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে, 1400। তার মানে এটা আমার ক্যাশ অ্যাট ব্যাংক 1400। বাট একটু ভালো করে দেখেন, এটা হবে হচ্ছে ক্যাশ এট ব্যাংক, 1400 হবে হচ্ছে এই যে আমার ওপেনিং ব্যালেন্স বিগিনিং ফর দ্য পিরিয়ড, এই 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 রোতে আসবে হচ্ছে 1400। এই 1400 অ্যাড করার পর আমার যে ক্লোজিং ব্যালেন্সটা আসবে, ক্লোজিং ব্যালেন্সটা অবশ্যই আমার এই যে ব্যাংক এর যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের সাথে মিলে যেতে হবে। এই ব্যালেন্সের সাথে মিলে না যায়, তার মানে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিকনসিলিয়েশনটা ঠিক নাই। তাহলে একটু ভালো করে বুঝি, যে ব্যাংকের ব্যালেন্স কিন্তু এখানে নীল আছে। নীল মানে কি? তার মানে আমার এখানে অ্যাসেটের মধ্যে ব্যাংকের কোনো ব্যালেন্স নাই। দ্যাট ডাজন্ট মিন আমার ব্যাংকে কোনো টাকা নাই, এটা কিন্তু ভুল জিনিস। তার মানে আমরা জানি ব্যাংকের ব্যালেন্স দুই রকমের হয়, অথবা মানে লাইক হয় ক্যাশের ব্যাংক অথবা ব্যাংক ওভারড্রাফট। খেয়াল করে দেখেন, ব্যাংক ওভারড্রাফট আছে না 2900। তার মানে আমরা এই 1400 সাথে যে নেট ক্যাশ পজিটিভ অর নেগেটিভ যেটা আসবে, এটা যোগ করার পর যদি নেগেটিভ ব্যালেন্স মানে ব্যাংক ওভারড্রাফট, কারণ নেগেটিভ মানে কি আমার যতটুকু ক্যাশ ইনফ্লো ছিল তার থেকে আমি বেশি উইথড্র করে ফেলছি, যদি আমার নেগেটিভ ক্যাশ 2900 আসে, তাহলেই আমার ম্যাথ ঠিক আছে, আদারওয়াইজ আমার ম্যাথ ঠিক নাই, আমার ম্যাথ কোথাও না কোথাও ভুল হয়েছে। সো দ্যাট ইজ হাউ উই উইল ডু আওয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাকে একটু কাইন্ডলি বলবেন এই ফরম্যাট অথবা এই তিনটা অ্যাক্টিভিটিস করার যে টেকনিক আমরা বললাম, এই জায়গায় আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ। না ভাই। নাই, ওকে। তাহলে আমরা একটা কোয়েশ্চেন করতে পারবো এই রেসপেক্টিভ কনসেপ্ট গুলোকে অ্যাপ্লাই করে, মানে রেসপেক্টিভ পয়েন্ট গুলোকে আমরা মাথায় রেখে। তো আমরা এই কোয়েশ্চেনটাই করব, যে কোয়েশ্চেনটা অলরেডি আপনাদেরকে দেওয়া ছিল, এবং আমি যদি ভুল না করে থাকি এটা অনেক আগে 2011-12 দিকে আসলে কোয়েশ্চেনটা আসছিল। So এখন আর এই কোয়েশ্চেনটা আসে না, এন্ড এটা আপনাদের জন্য আসলে নট রিলেভেন্ট থিং, এটা আপনি বাদ দিয়ে রাখতে পারেন। জাস্ট আপনি এই পার্টটা একটু দেখবেন, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর মোচা ফর দ্য ইয়ার এন্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ, খেয়াল করে দেখবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ IS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইউজিং ইনডিরেক্ট মেথড। তার মানে এখানে আপনার আর আসলে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই, আপনাকে ইনডিরেক্ট মেথডই করতে হবে, এন্ড IS 7 ইনডিরেক্ট মেথডই আপনাকে অ্যালাউ করছে। তো আমরা চলে যাই, আমাদের পুরো অ্যাট এ গ্লান্স কোশ্চেনটা একবার একটু পড়ে ফেলবো, তারপর আমরা কোশ্চেনে যাব। অ্যাট এ গ্লান্স কোশ্চেনটা পড়লে আমি আইডিয়া হয়ে যাবে যে আসলে কি কি জিনিস এখানে দেওয়া আছে। The following information relates to draft financial statements of Mocha. Summarized statement of financial position. এটা হচ্ছে statement of financial position. এটা হচ্ছে এই বছরে 2011, আর এটা হচ্ছে লাস্ট ইয়ারের 2010 এর। তার মানে এই ব্যালেন্স গুলা কিন্তু আমার ওপেনিং ব্যালেন্স, এন্ড এই ব্যালেন্স গুলা কিন্তু আমার এই বছরের জন্য ক্লোজিং ব্যালেন্স। কি আছে? অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটার জন্য আমরা নোট 1 পড়বো। গত বছর ছিল 24,100, অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে অ্যাসেট বাড়ছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে এটা বেসিক্যালি হচ্ছে IFRS 9 এর পার্ট। গত বছর ছিল 7,000, এই বছর এটা 4,500 দেখাচ্ছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে অ্যাসেট কমে গেছে, তার মানে আমি হয়তো বা সেল করে দিছি ইনভেস্টমেন্টটাকে, হ্যাঁ, মেবি ডিসপোজ করে দিছি ইনভেস্টমেন্টটা, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো হবে, বাট স্টিল এটা নোট 2 থেকে আমরা ক্লিয়ার হবো। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি 7,200 ছিল, 10,200 হয়েছে, এখানে নোটের কোনো দরকার নাই। কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ ফ্লো আমার জন্য পজিটিভ না নেগেটিভ?
কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, যদি ইনভেন্টরি ইনক্রিজ হয়, তাহলে এটা আমরা প্লাস করব না মাইনাস করব? এই মাইনাস করবো। মাইনাস করব, তাহলে আমরা এটা মাইনাস করব। আবার অন দ্য আদার হ্যান্ড রিসিভেবল কমে গেছে, তাহলে এটা আমরা প্লাস করব, রাইট? ব্যাংক, এটা আমরা ফাইনালি লাস্টে গিয়ে ডিল করব, সো এখানে আলটিমেটলি কিছু করার নাই। ইকুইটির মধ্যে আমার শেয়ার ক্যাপিটাল আছে 14,000, গত বছর ছিল 8,000। নোট 3 তে আমাকে কিছু একটা বলছে, বাট প্রত্যেকটা শেয়ারের ভ্যালু $1 করে। আমি অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে নতুন করে শেয়ার ইস্যু করাই হয়েছে, রাইট? তাহলে নতুন করে যদি শেয়ার ইস্যু হয়, তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা চলে আসবে। শেয়ার প্রিমিয়াম আমার গত বছর ছিল 2,000, এই বছরে 0 হয়ে গেছে, সো এটা আমাকে একটু কনসিডার করতে হবে। এটা হয় বোনাস শেয়ারের কথা বলা হয়েছে অথবা অন্য কিছু বলা হয়েছে, সেটা আমরা একটু দেখবো নোট 3 তে। রিভ্যালুয়েশন রিজার্ভ, এটাও নোট 3 কথা বলছে। 2,000, 3,600 ছিল, মানে 1,600 কমে গেছে। রিটেন আর্নিংস, দ্যাটস রিলেটেড টু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ডিভিডেন্ড পেইড আমার 10,100 ছিল, এখন হয়ে গেছে 13,000। আই ডোন্ট নো এখানে কোনো ডিভিডেন্ড পে করা হয়েছে কিনা, আমরা ক্যালকুলেশনটা করে দেখতে চাই। সো এগুলা সবই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস রিলেটেড, অ্যান্ড এগুলা মোস্টলি হচ্ছে আমার অপারেটিং অ্যান্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস রিলেটেড, রাইট? অ্যান্ড ফাইনালি যদি আমরা চলে যাই লাইবিলিটিতে, লাইবিলিটি হচ্ছে এটাও আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। লিজ অব্লিগেশন খেয়াল করে দেখেন, আগে ছিল 6,900, এটা কিছুটা কমছে। আবার এটা 9,000, এটা 13,000। এটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স। আমরা যদি দেখি, ডেফার্ড ট্যাক্স এর কথাটাও এখানে আছে, আবার কারেন্ট ট্যাক্স এর কথাটাও এখানে আছে। তার মানে ডেফার্ড ট্যাক্স এবং কারেন্ট ট্যাক্স এই দুইটাই আমাকে ওপেনিং ক্লোজিং ব্যালেন্স হিসেবে কনসিডার করতে হবে টু ক্যালকুলেট আওয়ার ট্যাক্স পেমেন্ট, রাইট? ব্যাংক ওভারড্রাফট, এটা আমরা একবারে ফাইনালি কনসিডার করব, যেটা বললাম। প্রভিশন, এটা হচ্ছে আমার আলটিমেটলি ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কানেক্টেড। 4 নম্বর নোটে আমরা একটু দেখব কি বলছে। ফাইন্যান্স লিজ অব্লিগেশন, এই যে তার মানে লিজ অব্লিগেশনের যখন আমি পেমেন্টটা দেখাবো, আমার নন কারেন্টেও এটা আছে, কারেন্টেও আছে, সো দুইটাই আমাকে কনসিডার করতে হবে। তার মানে এখানে মনে হচ্ছে সে নতুন করে লিজ নিছে হয়তো, বা বাট স্টিল এটা নোট, নিচে যদি কিছু বলা থাকে এই রিলেটেড, সেটা আমরা দেখলে বুঝতে পারবো। ট্রেড পেয়েবলস, সো ইটস এ ওয়ার্কিং ক্যাপিটাল অপারেটিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। আমার 4,600 ছিল, 3,200 হয়ে গেছে, তার মানে আমি আমার পেয়েবলকে পে করে দিছি, তা এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো। এই হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এট এ গ্লান্স আমরা একটু আইডিয়া নিয়ে নিলাম। নাও স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমার জন্য আসলে এই ইনফরমেশনটা রেলেভেন্টই না। হ্যাঁ, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস 2010 এর ইনফরমেশন আমার জন্য কোনোভাবেই রেলেভেন্ট না, বিকজ আমার 10 এর কোনো কিছু এখানে আসলে আসে না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বাট ব্যালেন্স শিটের জন্য কিন্তু আমার রেলেভেন্ট ছিল। তো এখানে কি আছে? রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকামের নোট 2টা একটু পড়তে বলছে আমাকে, সো নোট 2টা আমি পড়ে দেখবো কি বলছে এখানে। 1,100 ফাইন্যান্স কস্ট 500, এটা আমরা আলটিমেটলি কনসিডার করতে হবে আমাকে, মানে আগে এটা তো চার্জ, তো এটা আমাকে আলটিমেটলি অ্যাড ব্যাক করে দিতে হবে। বাট আমি ক্যালকুলেশন শুরু করব কি দিয়ে? আমাদের ইনডিরেক্ট মেথডে প্রফিট Profit before বিফোর ট্যাক্স। ওকে, সো প্রফিট বিফোর ট্যাক্স 3,900। এই 3,900 থেকে আমাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করে দেন ফাইনালি আমার ট্যাক্স কত টাকা পে করেছি সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সো দ্যাটস দ্য সিম্পল ওয়ে অফ স্টার্টিং ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা যেহেতু প্রফিট বিফোর ট্যাক্স পেয়ে গেছি, আমি এক্সেল এই অ্যামাউন্টটা সরাসরি নিয়ে আসতেই পারি। এখানে আসলে আমার ওইরকম কোনো প্রবলেম নাই। আমি যদি এটা নিয়ে আসি, এটা আসলে ওইরকম ভাবে কোনো সমস্যা হবে না, মানে আমার এটাতে এমন প্রবলেম হবে না যে এখান থেকে আমি আলটিমেটলি দেখাতে পারবো না। সো আমি প্রফিট বিফোর ট্যাক্স থেকে শুরু করলাম 3,900, যেটা আমি সরাসরি কোয়েশ্চেন থেকে আনছি। এখানে আমার আলাদা করে কোনো কিছু করতে হয় না। ওকে, নাও আমি অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট হিসেবে কি কি আনবো? অ্যাডজাস্টমেন্টটার সিম্পল কথা, আমি নিচে থেকেই যাব। তাহলে নিচে থেকে হচ্ছে আমাকে ফার্স্টেই এই ফাইন্যান্স কস্টটা কি করতে হবে? ফাইন্যান্স কস্টটা আমি মাইনাস করেছি, বিকজ ফাইন্যান্স কস্ট আমার অপারেটিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না। ফাইন্যান্স কস্ট আমাকে কি করতে হবে? এখান থেকে অ্যাড ব্যাক করে দিতে হবে। যেহেতু আমি মাইনাস করেছি আগে, এখন এটাকে আমি অ্যাড ব্যাক করে দিব। খেয়াল করে দেখেন, ফাইন্যান্স কস্ট 500 আমি অ্যাড ব্যাক করে দিলাম, রাইট? দেন আমি যদি চলে যাই ইনভেস্টমেন্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম আমার নোট 2 তে আমি পড়বো, সেটা অফকোর্স ঠিক আছে, বাট ইনভেস্টমেন্ট ইনকাম তো আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর কোনো পার্ট না, এটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ যাবে। তাহলে এটা আমাকে আগে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে সরাইতে হবে। তাহলে সরানোর জন্য আমাকে কি করতে হবে? আগে আমি এটাকে প্লাস করেছি, এখন আমি এটাকে মাইনাস করব। খেয়াল করে দেখেন, আমরা ইনভেস্টমেন্ট ইনকামটা মাইনাস করে দিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি বেসিক প্রিন্সিপাল টু স্টার্ট ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
কমপ্লিকেটেড কিছু না, আপনি জাস্ট সিম্পলি যা যা জানছেন সেটাই আপনি এখানে ক্যালকুলেশনে নিয়ে আসেন। এরপরে চলে আসি যে পরের নোটগুলোর ব্যাপারে আমাকে কি বলছে। এখন এই অপারেটিং এক্সপেন্সেও কি কি করছে সেটা আমরা এখনো জানি না। তো এখানে কিছু নোট দেওয়া আছে, সেই নোটগুলো আমরা একটু পড়ে ফেলি। নোটগুলো পড়লে আমরা আর একটু বেটার আইডিয়া পাবো যে আসলে কি কি জিনিস আমাকে এখন কনসিডার করতে হবে টু গো ফরওয়ার্ড, রাইট, টু মুভ ফরওয়ার্ড। ওকে, নাও আমরা যদি ফার্স্ট নোটটা দেখি, ফার্স্ট নোটটা আমার মনে আছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রিলেটেড ছিল। সেকেন্ড নোট হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইনকাম রিলেটেড ছিল। এন্ড 3 নাম্বার নোট ছিল হচ্ছে আমার শেয়ার ইস্যু রিলেটেড। এন্ড আমার 4 নাম্বার নোট ছিল হচ্ছে ওয়ারেন্টি প্রভিশন রিলেটেড। সো এটা ছিল আমার জন্য বেসিক নোট, যে নোটগুলো পড়ে আমি একটা একটা করে ইমপ্লিকেশন সাথে সাথে করে ফেলতে পারবো। এবং সাথে সাথে নোটের ইমপ্লিকেশন করে ফেলাটা বেটার, মানে একদিকে আসলে খারাপ না, যদিও আপনাদের সিকুয়েন্সিয়ালি যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে, বাট নোট পড়ে আমি যদি রেসপেক্টিভ নোটের কনসেপ্টটা বুঝে যাই, আমি সাথে সাথে করে ফেলাটাই আমার জন্য শ্রেয় হবে। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাকে কি কি নোট বলছে দেখেন, এখানে আমার কস্ট অর রিভ্যালুয়েশন, তার মানে একটা রিভ্যালুয়েশন হয়েছে বুঝাই যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ড এটা হচ্ছে আমার ক্যারিং অ্যামাউন্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট at 30 সেপ্টেম্বর 2010। তার মানে 30 সেপ্টেম্বর 2010 মানে হচ্ছে বছরের শুরুতে, খেয়াল করে দেখেন, বিকজ ওর বছরটা শেষই হয় 30 সেপ্টেম্বরে, এটা 2011, তাহলে এটা হচ্ছে ওর বছরের শুরু, মানে ওপেনিং ব্যালেন্স, ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি 33,600, আপনি যদি ভুল না করে থাকেন। এই যে এখানে ওর নন কারেন্ট অ্যাসেট যে 24,100 ছিল, এই 24,100 কিন্তু ওইখান থেকেই পাইছে। এই যে দেখেন 33,600, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 9,500 বাদ দেওয়ার পরেই কিন্তু 24,100 পাইছে। এন্ড দেন আপনি যদি এই বছরের ক্লোজিং ব্যালেন্স 32,600 কোথেকে আসছে যদি দেখেন, দেখবেন এখানে এই যে 32,600 কিন্তু ও নিয়ে আসছে। এন্ড দ্যাট ইজ হাউ ইউ উইল অ্যাকচুয়ালি নাও রিকনসাইল, যে আসলে কি কি অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে। এখন আপনি দেখেন, আমরা বলেছিলাম না যে নিউ ফাইন্যান্স লিজ সে নিছে। তো এই যে নতুন করে সে লিজ নিছে, তার মানে কি সে অ্যাসেটটা নতুন করে লিজ নিছে, মানে অ্যাকোয়ার করছে। তার মানে এইটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে, এটার জন্য কিন্তু ক্যাশ যায় নাই, এটার জন্য আমার ফাইন্যান্স লিজ মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে এই যে লিজের অ্যামাউন্ট গুলা দেওয়া আছে না, আমি যে বললাম যে লিজ পেমেন্ট করছে কিনা সেটা আপনাকে একটু ক্যালকুলেট করতে হবে। এই যে খেয়াল করে দেখেন, আমার ফাইন্যান্স লিজ গত বছরে ছিল কত, 6,900, রাইট, 6,900। এবং ফাইন্যান্স লিজ কারেন্ট লাইবিলিটি কত ছিল, 2,100। 6,900 প্লাস 2,100 প্লাস এই বছরে আরো নতুন করে সে লিজ নিচ্ছে 6,700, যেটার কারণে আমার লিজ লাইবিলিটি বাড়ছে। তাহলে এই সবগুলো যোগ করার পর আমি ক্লোজিং লিজ বাদ দিব 4,800 এন্ড 7,000 বাদ দেওয়ার পর আমি ডিফারেন্স যদি দেখি যে আমি লিজ রিপে করছি, তাহলে আমি রিপেমেন্ট হিসেবে আমার ক্যাশ ফ্লো থেকে মাইনাস করে দিব। আর যদি দেখি নতুন লিজ নিছি, সো এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির সাথে অ্যাড হয়ে যাবে। সো এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে পার্ট। তাহলে আমরা এই কাজটা করে ফেলি, মানে যেহেতু আমরা জানি এই কাজটা করতে হবে, এই কাজটা করা তো আসলে আমার জন্য প্রবলেমেটিক কিছু না। আমি পরে এটার ক্যালকুলেশনে দেখাইলাম, বাট আমি এই কাজটা রিপে করে মানে রিপেমেন্ট হয়েছে কিনা এটা আমরা দেখাই ফেলি। আমার লিজ অব্লিগেশন ওপেনিং ব্যালেন্স 6,900, এই 6,900 কোত্থেকে আসে, আপনি যদি একটু কোয়েশ্চেনে ব্যাক করেন, 6,900 আসছে হচ্ছে এই যে আমার নন কারেন্ট লাইবিলিটির যে ব্যালেন্সটা ছিল 6,900, এখান থেকে আসছে। ওকে, এন্ড দেন লিজ অব্লিগেশন 2,100, এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। আপনি দেখবেন যে ওপেনিং ব্যালেন্স হিসেবে 6,900 প্লাস 2,100। ওকে, এন্ড ক্লোজিং ব্যালেন্স নন কারেন্ট লাইবিলিটি 7,000, 4,800, এটা হচ্ছে এই বছরের ক্লোজিং লিজ লাইবিলিটি। এই যে আপনি যদি যান 7,000 এন্ড 4,800। আর এই বছর নতুন করে আপনি লিজ নিচ্ছেন কত, এই বছর নতুন করে আপনি নিচ্ছেন 6,700, যেটার কারণে আমার লিজ লাইবিলিটি বাড়ছে 6,700। এখন দেখেন, ভালো করে দেখেন, আমার টোটাল লিজ লাইবিলিটি থাকার কথা ছিল 15,700, রাইট, বাট ওর লিজ লাইবিলিটি আছে কত, এই দুইটা যদি যোগ করেন দেখেন এখানে লিজ লাইবিলিটি আছে কত, 11,800। তার মানে আপনি কতটুকু লিজ রিপে করে দিচ্ছেন, যতটুকু আপনি রিপে করছেন 3,900, এই রিপেমেন্টটাই বেসিক্যালি আপনার জন্য ক্যাশ আউটফ্লো। যে ক্যাশ আউটফ্লোটা আপনি আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে, আমি আবারও বলছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে এটাকে আপনি কনসিডার করবেন। ও সরি, লিজ অব্লিগেশন, লিজ লাইবিলিটি, এইখানে এইটা আমরা ফাইন্যান্সিং থেকে নিব না, কেননা এটার জন্য আলটিমেটলি আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে আসি, ফর মাই ব্যাড ওয়ার্ডস।
সো এটা বেসিক্যালি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রিলেটেড। সো এটাকে আপনি ইনভেস্টিং এও দেখাইতে পারেন, আর ইনভেস্টিং এ দেখাতে পারেন, ব্যাপারটা ভুল, ইনভেস্টিং এ দেখাবেন। মানে আই থট যে এটা আমার সেপারেট লিজ অব্লিগেশন, আইএফআরএস 16 এর ওই পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করছিলাম। সো এই কোশ্চেনটা যখন করা হয়েছিল, ওই কোশ্চেনটা আসলে মানে আইএফআরএস 16 এর আগের কোশ্চেন, সো এই কারণে আসলে এখানে এইভাবে নেওয়া আসা। সো তার মানে আমি এই কোশ্চেনটার পার্সপেক্টিভ থেকে খেয়াল করে দেখেন, আমি কত টাকা লিজ রিপে করেছি, 3,900, এই অ্যামাউন্টটা আমি সরাসরি এখানে নিয়ে আসছি, দ্যাটস ইট। দেখেন, তার মানে আমি যে নোটটা পড়লাম, এই নোটটা পড়ার সাথে সাথে কিন্তু আমি এই নোটের রেসপেক্টিভ ক্যালকুলেশনটাও করে ফেললাম। এরপরের লাইনটা কি বলছে দেখেন, পারচেজ অফ নিউ প্ল্যান্ট। তার মানে আমার জন্য কিন্তু আর আসলে এই কোয়েশ্চেনটা মানে টি অ্যাকাউন্ট করার দরকার নাই। কেন দরকার নাই? বিকজ ও কত টাকা নতুন অ্যাসেট অ্যাকোয়ার করছে, যেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমার জন্য আলটিমেটলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে পারচেজ অফ নিউ প্ল্যান 8,300 এখানে চলে আসবে। ওকে, আমরা একটা ছোট মিস্টেক করতেছিলাম, মনে হয় লিজ লাইবিলিটি আসলে ফাইন্যান্সিং এই ছিল, আমি আসলে মেবি এখান থেকে দেখে ই করছিলাম। তো এটা ঠিকই ছিল, ফাইন্যান্সিং ওয়েতেই আসবে। মানে আমরা একটু কারেক্ট করে নিচ্ছি, রিকনসাইল করে নিচ্ছি, মানে আমি নিজেকে আবার সরি বলে, লিজ লাইবিলিটি যেহেতু ফাইন্যান্সিং এর সাথে কানেক্টেড ছিল, কানেক্টেড আমরা ফাইন্যান্সিং এ দেখাচ্ছিলাম। সরি ফর মাই ব্যাড ওয়ার্ডস। নাও ইনভেস্টিং এর মধ্যে এই যে 8,300, খেয়াল করে দেখবেন, এই 8,300 কিন্তু আমার আলাদা করে আর আসলে ক্যালকুলেট করতে হয়নি। কেন ক্যালকুলেট করতে হয়নি? বিকজ এই 8,300 সরাসরি দেওয়া আছে কোশ্চেনে। যদি দেওয়া আছে, তার মানে আমার সরাসরি 8,300 এই পারচেজ অফ নিউ প্ল্যান 8,300 সাথে আমি জাস্ট যেহেতু ক্যাশ আউটফ্লো আমি মাইনাস করে দেব। একইভাবে আমি ডিসপোজ করছি কত, সেটাও যদি কোশ্চেনে দেওয়া থাকে, সেটাও আমাকে কনসিডার করে নিতে হবে যে কত টাকা আমি প্রপার্টি ডিসপোজ করছি। খেয়াল করে দেখেন, আমি প্রপার্টি ডিসপোজ করছি 8.1 মিলিয়নে। এই যে দেখেন সুন্দর করে, দ্য প্রপার্টি ডিসপোজড অফ ওয়াজ সোল্ড ফর 8.1 মিলিয়ন। তার মানে এটা হচ্ছে আমার ক্যারিং ভ্যালু, এই যে ডিসপোজালের যে কস্ট এবং ক্যারিং ভ্যালু, এন্ড এটা হচ্ছে আমার ডিসপোজাল প্রসিড। তার মানে আমি অ্যাসেটটা সেল করেছি 8.1 মিলিয়নে। তাহলে 8.1 মিলিয়নে যদি সেল করি, তাহলে এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, এই যে 8.1 মিলিয়ন। তাহলে আমার নোট 1 থেকে আর কিছু আসলে নাই এক্সেপ্ট এই ডেপ্রিসিয়েশনটা বাদে। বিকজ আমার এই বছরে যতটুকু ডেপ্রিসিয়েশন আমি চার্জ করেছি, এই ডেপ্রিসিয়েশনটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এই যে অপারেটিং এক্সপেন্স অর কস্ট অফ সেলস হোয়াটএভার, যে কোনো একটাতেই ও চার্জ করেছে। তার মানে যেটা আমার প্রফিট বিফোর ট্যাক্সের সাথে অলরেডি কনসিডার। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেপ্রিসিয়েশন 2,500 যেটা আমি মাইনাস করে আসছি, এখন এটাকে আমরা অ্যাড ব্যাক করব। খেয়াল করে দেখেন, এই যে অ্যাড ব্যাক করব 2,500। এন্ড আমার ডিসপোজাল গেইন যেটা আমার 4,100 ছিল, এই 4,100 ডিসপোজাল গেইন কিভাবে আসছে? ডিসপোজাল গেইন আসছে হচ্ছে আমি অ্যাসেটটা সেল করেছি 8.1 মিলিয়নে, বাট এই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু কত ছিল? 4 মিলিয়ন, মানে 4,000। তাহলে 8.1 থেকে মানে 8,100 থেকে যদি আমি 4,000 বাদ দিই, তাহলে 4,100, যেই 4,100 আমার যদি ভুল না হয়ে থাকে, এই 4,100 এটা আমার এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস অর আমার যেই আলটিমেটলি অপারেটিং এক্সপেন্স, এখানে যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেটার সাথে আমার এটা অ্যাডজাস্ট করা ছিল। তার মানে কি, এটা যেহেতু গেইন ছিল, এটাকে আমরা অ্যাড করেছিলাম, এখন আমরা লেস করব। তার মানে আমি যদি একটু রিকল করি, এই ওয়ার্কিং থেকে মানে এই নোট থেকে কি কি আসলো? নাম্বার 1, লিজ লাইবিলিটি, রাইট? লিজ লাইবিলিটি আমি কত টাকা রিপে করেছি সেটা দেখালাম। নাম্বার 2, আমি কত টাকার অ্যাসেট পারচেস করেছি, 8.3 মিলিয়ন, 8,300, সেটা ক্যাশ আউটফ্লো আন্ডার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমি কত টাকায় অ্যাসেটটা সেল করেছি, 8.1 মিলিয়ন, যেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সাথে ক্যাশ ইনফ্লো হিসেবে চলে আসবে। দেন আমার এই যে অ্যাসেটটা ডিসপোজ করলাম, এটা রিলেটেড আমার যে গেইন অথবা লস, ডিসপোজাল গেইন অথবা লস, যেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবে দেখানো ছিল, সেই অপারেটিং অ্যাক্টিভিটিসে এটা আমাকে এখন এক্সক্লুড করে দিতে হবে। কেন? এটা আমার জন্য অপারেটিং অ্যাক্টিভিটিস না, এটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো আলটিমেটলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে এটা আমাকে কনসিডার করতে হবে, যেটা আমরা 8.1 মিলিয়ন ডিসপোজাল প্রসিড হিসেবে কনসিডার করলাম। And the last adjustment from this working, from this note, depreciation for the current year. আমি এই বছরে কত টাকা ডেপ্রিসিয়েশন করব,
2500, যেটার এক্সপেন্সটা আমি অলরেডি আমার প্রফিট বিফোর ট্যাক্স করার সময় মাইনাস করে আসছি। এখন এই ডেপ্রিসিয়েশনটা আমি অ্যাড ব্যাক করে দিব। এই অ্যাডজাস্টমেন্ট গুলো করার পর আমাকে আলটিমেটলি ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট নিয়ে কথা বলতে হবে। বাট এই পর্যন্ত আমরা যতটুকু করলাম এই নোট ওয়ানে, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে একটু বলতে পারেন, আমরা দেন ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টে চলে যাব, অর দেন পরের পয়েন্টটাতে চলে যাব ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটাতে, এই নোট ওয়ান যেটুকু করলাম আমরা? ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাই যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যে ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টের কথাটা বলছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টের মধ্যে কি কি জিনিস আসছিল? ইনভেন্টরি, রিসিভেবল, পেয়েবল, প্রভিশন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এই কারেন্ট অ্যাসেট অর কারেন্ট লায়াবিলিটি রিলেটেড। সো আমার ইনভেন্টরি কতটুকু বাড়েছে? 7200 থেকে মাইনাস 10200। আমার ট্রেড রিসিভেবল কতটুকু কমেছে? 3700 থেকে 3500। তার মানে 7200 মাইনাস 10200, 3700 মাইনাস 10500। এবং খেয়াল করে দেখবেন আমরা ঠিক একইভাবে করেছি। জাস্ট সি, একইভাবে আমরা এই ক্যালকুলেশনটা দেখাইছি। অ্যান্ড ট্রেড পেয়েবলস, এটা আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে চলে আসবে। আমি যদি ট্রেড পেয়েবলস দেখি, আগে ছিল 4600, এখন হয়ে গেছে 3200। তার মানে 3200 মাইনাস 4600, তার মানে আমি বাকিটুকু পে করে দিয়েছি। সো খেয়াল করে দেখেন আমি পে করে দিয়েছি। ডিক্রিস, আমার প্রভিশন কতটুকু ছিল গত বছরে আমি যদি দেখি প্রভিশনের কনসিডারেশনটা, তার মানে প্রভিশনটা কমে গেছে, 4000 থেকে 1600 হয়ে গেছে। সো ইউ সি, আমার আলটিমেটলি এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো 2400। সো এই সবগুলো কাজ করার পর আমরা এর পরের যে কাজগুলো করব, এই কাজগুলো আমরা যদিও এখানে দেখাইছি, এই ইন্টারেস্ট পেইড এবং ডিভিডেন্ড পেইড, খেয়াল করে দেখেন। বাট এটা আমরা কিন্তু ফাইন্যান্সিং এ নিয়ে যাব আর ফাইন্যান্সিং এ করব। আপনারা বাসায় এটা করলে আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না। বাট আমরা একটু পরের নোটগুলোতে চলে যাই, যেহেতু আমরা ওয়ান বাই ওয়ান নোট পড়ছিলাম, এবং সেখান থেকে আমরা একটু ক্লারিফাই করে আসি যে নোট টু তে আমাকে কি বলছে, আর নোট টুর ব্যাপারটা আমরা কিভাবে কনসিডার করব। নোট টু রিলেটেড ছিল ইনভেস্টমেন্ট ইনকাম। আমার ইনভেস্টমেন্ট ইনকাম যেটা ছিল, আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন, এই যে ইনভেস্টমেন্ট ইনকাম স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে 1.1 মিলিয়ন, মানে 1100 যে ছিল, আপনি যদি ভুল না করে থাকেন, এই যে 1100, এটাই কিন্তু আমার টোটাল ইনভেস্টমেন্ট ইনকামের ব্রেকডাউনটা। হ্যাঁ, এই 1100ই আমরা কি করেছি, আমরা 1100 এখান থেকে ফার্স্টে অ্যাড ব্যাক করা, মানে করা হয়েছিল, আমরা এখন এটা বাদ দিয়েছি, লাইক মাইনাস করেছি। এখন এই 1100 রেসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট আমি আমার রেসপেক্টিভ ক্যালকুলেশন অনুযায়ী করব। যেমন আপনি যদি দেখেন যে ইনভেস্টমেন্ট ইনকাম রিলেটেড নোট কি বলছে, ডিউরিং দ্য ইয়ার অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট হ্যাড এ ক্যারিং অ্যামাউন্ট অফ 3 মিলিয়ন। ভালো করে দেখেন, কোন একটা ইনভেস্টমেন্ট যেটার ক্যারিং ভ্যালু ছিল 3 মিলিয়ন, যেটা আপনি বিক্রি করছেন 3.4 মিলিয়নে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট সেল করে দিয়েছেন কত? 3.4 মিলিয়ন। তাহলে এটা আপনার জন্য কি? ক্যাশ ইনফ্লো। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 3.4 মিলিয়ন আপনার ক্যাশ ইনফ্লো হিসেবে চলে আসবে। অ্যাড করে দিবেন 3.4 মিলিয়ন। তাহলে এখানে গেইন করছেন কত? গেইন করছেন 0.4 মিলিয়ন। এই যে 0.4 মিলিয়ন না, এটাই কিন্তু এই যে গেইনটা, এই যে 400। ওকে, সো খেয়াল করেন এই 400 এর কথাটা কিন্তু অলরেডি আপনি নিয়ে আসছেন। তার মানে এই যে 3.4 মিলিয়ন, এটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ডিসপোজাল অফ ইনভেস্টমেন্ট 3400, এটা চলে আসবে এখানে। অ্যাগ্রিড? এরপরের লাইন যদি আমরা পড়ি, কি বলছে? নো ইনভেস্টমেন্ট ওয়ার পারচেস, তার মানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট পারচেস করা হয়নি, তার মানে কোনো ক্যাশ আউটফ্লো হয় নাই। ওকে, ইনভেস্টমেন্ট ইনকাম কনসিস্ট অফ ডিভিডেন্ড রিসিভ 200। দেখেন, ডিভিডেন্ড রিসিভ করছেন আপনি 200, তাহলে এটার কারণে আপনার কি হয়েছে? ক্যাশ বাড়ছে। তাহলে এই ডিভিডেন্ড রিসিপ্টটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনভেস্টিং অ্যাক্টিভিটির সাথে অ্যাড করে দিতে হবে। তার মানে ভালো করে দেখেন, আমার এই পুরো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সব কনসিডারেশন কিন্তু অলরেডি করা হয়েছে, এক্সেপ্ট ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু। আমার ফেয়ার ভ্যালু যদি বাড়ে, ফেয়ার ভ্যালু যদি বাড়ে, এটার কারণে কি আমার ক্যাশের কোনো ইম্প্যাক্ট ফেলে? মানে আমার এটার কারণে কোনো ক্যাশ ফ্লো বাড়ে ফেয়ার ভ্যালু ইনক্রিজ করলে?
প্লিজ না ভাইয়া। বাড়ে না। তাহলে এটা আমাকে আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আনতে হবে না। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি করলাম, আমি একটু সামারি করে দিই। আলটিমেটলি আমার টোটাল ইনভেস্টমেন্ট ইনকাম 1100 যেটা ছিল এইটা, এইটাকে আমরা ফার্স্টে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে বাদ দিলাম, মানে এক্সক্লুড করলাম, এলিমিনেট করলাম। বাদ দেওয়া মানে কি, আমি এটাকে আগে অ্যাড করেছিলাম, এখন আমি এটাকে মাইনাস করলাম। দেন আমি কি করলাম, আমি এখান থেকে আমার একটা ইনভেস্টমেন্ট যেটার ক্যারিং ভ্যালু ছিল 3 মিলিয়ন, যেটা আমি সেল করে পেয়েছি 3.4 মিলিয়ন, মানে 3400। তাহলে 3400 যে আমি পাইলাম, এই 3400 আমার ক্যাশ ইনফ্লো হিসেবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাড হয়ে যাবে। এন্ড এই যে 4 মিলিয়ন, এটার কনসিডারেশন তো অলরেডি আমরা নিয়ে ফেলেছি এখানে, রাইট? আমরা ওইখানে অলরেডি অ্যাড করে ফেলছি, মানে যেটা আমরা মাইনাস করে দিয়েছি। সেকেন্ড, বাকি ইনভেস্টমেন্ট ইনকাম কি ছিল? ডিভিডেন্ড রিসিপ্ট, যেটা আমার ক্যাশ ইনফ্লো, রাইট? ডিভিডেন্ড রিসিপ্ট যেহেতু ক্যাশ ইনফ্লো, তার মানে এটার কারণে আমার ক্যাশটা বেড়ে যাবে। আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটির সাথে 200 আমি অ্যাড করে দিব। বাট ফেয়ার ভ্যালু ইনক্রিজ, এটার কারণে ক্যাশ আমার আসেও না, আর ক্যাশ চেঞ্জও হয় না। সো এই কারণে, এটার কারণে আমার ক্যাশ ফ্লোতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, আমার ক্যাশ বাড়বে না। সো দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক ইনভেস্টমেন্ট ইনকামের পার্টটা। তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম থেকে আমার বেসিক্যালি জাস্ট তিনটা জিনিস ছিল। একটা, আমরা ইমিডিয়েটলি প্রফিট অর লস স্টেটমেন্টের ইনভেস্টমেন্ট ইনকামটা এলিমিনেট করেছি। সেকেন্ড, আমরা ইনভেস্টমেন্ট প্রসিড মানে ডিসপোজাল প্রসিড হিসেবে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর সাথে নিয়ে আসছি। থার্ড, আমাদের যতটুকু ডিভিডেন্ড পেয়েছি 200, এইটুকু আমরা ডিভিডেন্ড হিসেবে কনসিডার করেছি। তার মানে দেখেন, আমরা একটা করে নোট দেখলাম, বাট প্রত্যেকটা নোটের কিন্তু রেসপেক্টিভ 2টা অথবা 3টা আউটকাম আমরা এখান থেকে পেয়ে গেলাম, এবং প্রত্যেকটা নোটের কিন্তু রেসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট আমরা সাথে সাথে করে ফেললাম। 3 নাম্বার এবং 4 নাম্বার, 4 নাম্বার নোট আসলে ওইরকম ভাবে কিছু নাই বুঝার মতো, বিকজ 4 নাম্বার নোটের কথাটা বলছে যে মুভমেন্ট ইন দ্য প্রোডাক্ট ওয়ারেন্টি প্রভিশন হ্যাজ বিন ইনক্লুডেড ইন কস্ট অফ সেলস, মানে হচ্ছে এটা কস্ট অফ সেলস এর সাথে কনসিডার করা হয়েছে, যেটা আমরা অলরেডি আমাদের এই যে প্রভিশন যেটা আমরা ডিক্রিজ করেছি সেটার কনসিডারেশন নেওয়া হয়েছে। সো এটার জন্য আলাদা করে আর কিছু করার নাই। তার মানে নোট 4 এর আসলে কোনো কাজ নাই আপাতত আর, বিকজ অলরেডি আমরা করে ফেলছি। নোট 3 কি বলছে সেটা আমরা একটু দেখি, বিকজ নোট 3 আমার যদি ভুল না হয়ে থাকে, it was related to the share issuance, share capital. On 1st April 2011, there was a bonus issue of shares that was funded from share premium and some of the from revaluation reserve. This was followed by 30 April 2011 by an issue of shares for cash at par. তার মানে আমরা যে কথাটা বলেছিলাম, যদি ভুল না হয়ে থাকে খেয়াল করে দেখেন, এই যে আমরা এখানে ইকুইটির মধ্যে দেখা হয়েছিল না যে 8,000 14,000, তার মানে নতুন করে শেয়ার ইস্যু করছে, রাইট? বাট ও বলতেছে এটা ছাড়াও আমার বোনাস শেয়ার ইস্যু হয়েছে, যেটা আমাকে এক্সক্লুড করতে হবে আমার এই শেয়ার ক্যাপিটাল। তার মানে বোনাস শেয়ার যে ইস্যু হয়েছে এটা কিন্তু আমার এই 14,000 এর মধ্যে অলরেডি দেওয়া আছে। সেই ব্যালেন্সটা আমি কিভাবে ম্যানেজ করেছি? সেই ব্যালেন্সটা আমি ম্যানেজ করেছি শেয়ার প্রিমিয়াম থেকে, যে কথাটা বললাম মাত্র। তাহলে শেয়ার প্রিমিয়াম যে 2,000 ছিল, এটা যে এখন জিরো হয়ে গেল, তাহলে আমার বোনাস শেয়ার অ্যাকচুয়ালি কত? 2,000 থেকে যে আমার জিরো হয়ে গেল, এই 2,000 থেকে জিরো হওয়ার যে ডিফারেন্সটা, মানে 2,000ই হচ্ছে আমার শেয়ার প্রিমিয়াম রিডিউস ডিউ টু বোনাস শেয়ার। তারপর রিভ্যালুয়েশন রিজার্ভ যে 1,600, 3,600 থেকে 2,000 হয়ে গেছে, 1,600 কমে গেছে, এটাও আমার ডিউ টু বোনাস শেয়ার ইস্যুস। তাহলে আমার টোটাল বোনাস শেয়ার যেটা হয়েছে, যে অ্যামাউন্টটা অলরেডি আমার এখানে কনসিডারেশনে আনা হয়েছে, রাইট? অ্যান্ড নাও আমরা যদি এটার জন্য একটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট করে ফেলি, মানে ইকুইটি ক্যাপিটাল আর ইকুইটি অ্যাকাউন্ট, তাহলে অটোমেটিক্যালি আমরা এই ব্যাপারটা বুঝে যাব যে কত টাকা নতুন করে শেয়ার ইস্যু করা হয়েছে। তো আমরা দেখতেছি যে হয়তোবা 6,000 শেয়ার ইস্যু করা হয়েছে। খেয়াল করে দেখেন, আপনি যদি একটু জাস্ট আপনার অ্যাপারেন্টলি চিন্তা করেন, জাস্ট নর্মালি আপনি দেখতেছেন এখানে শেয়ার ইস্যু হয়েছে 6,000, মানে শেয়ার ক্যাপিটাল বাড়ছে 6,000, রাইট? 6,000 জাস্ট এমনি। বাট আমার বোনাস শেয়ার ছিল কত? 2,000, রাইট? 1,600। সো ডিফারেন্সটা খেয়াল করে দেখেন, 2,400। এই যে ডিফারেন্সটা 2,400, এটা আমরা কেন করলাম এখানে? আমরা এই কারণেই করলাম, বিকজ আমরা দেখতেছি শেয়ার ক্যাপিটাল বাড়ছে 6,000, বাট এই শেয়ার ক্যাপিটালের মধ্যে বোনাস শেয়ার ছিল, মানে বোনাস শেয়ার ছিল কত? 2,000, যেটা আমরা শেয়ার প্রিমিয়াম থেকে ইউজ করেছি, আর রিভ্যালুয়েশন রিজার্ভ যেটা আমরা রিভ্যালুয়েশন রিজার্ভ ব্যালেন্স থেকে ইউজ করেছি। দ্যাট মিনস 3,600 থেকে রিভ্যালুয়েশন রিজার্ভ হয়ে গেছে 2,000। এই কাজটাই আমরা নিউ শেয়ার ইস্যুস, তার মানে এই যে নিউ
শেয়ার ইস্যুড, মানে আমার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে, আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নতুন করে আমি শেয়ার ইস্যু করেছি হচ্ছে 2400, যেই অ্যামাউন্টটা আমরা টি অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, টি অ্যাকাউন্টের মাধ্যমে। সো আপনি যদি টি অ্যাকাউন্টটাও করেন, অটোমেটিক্যালি একই জিনিস আসবে। সরি, টি অ্যাকাউন্ট যদি করেন অটোমেটিক্যালি একই অ্যাকাউন্ট আসবে। কি ইকুইটি অ্যাকাউন্ট যদি করেন, তাহলে ইকুইটি অ্যাকাউন্টের শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে 8000, ক্লোজিং ব্যালেন্স আমার ডেবিট দিকে বসবে 14000, শেয়ার প্রিমিয়াম 2000, ক্লোজিং কোনো ব্যালেন্স নাই, জিরো, রিভ্যালুয়েশন রিজার্ভ 3600, রিভ্যালুয়েশন রিজার্ভ 2000, তাহলে টোটাল আমার বেসিক্যালি হওয়ার কথা 16000। এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি 13600 আছে। তার মানে নতুন করে আপনি শেয়ার ইস্যু করেছেন 2400, যেই অ্যামাউন্টটা আপনি ক্যাশ ইনফ্লো হিসেবে শেয়ার ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্টের সাথে নিয়ে আসবেন 2400। এখানে আপনি এই কাজটাই করেছেন। খেয়াল করে দেখেন, নতুন শেয়ার ইস্যু, শেয়ার ইস্যুয়েন্সের মাধ্যমে ক্যাশ পেয়েছেন 2400, যদিও শেয়ার ইস্যু হয়েছে 6000, শেয়ার ইস্যু হয়েছে 6000, শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ। ওকে, বাট এগুলা সব বোনাস শেয়ার, এগুলা সব বোনাস শেয়ার। ওকে, তার মানে এই হচ্ছে বেসিক্যালি দা কনসেপ্ট। আপনি দেখেন, আপনি আমার সাথে একমত যদি না হন আমাকে বলেন, যদি কোনো কনফিউশন থাকে সেটাও বলেন, আমরা লেটস ফার্দার ডিসকাস অ্যাবাউট ইট। বাট কনসেপ্ট কিন্তু সিম্পল, কনসেপ্ট কিন্তু ঠিক আগে যেভাবে আমরা বলেছিলাম সেই একই কথা টি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দেখলাম, এবং টি অ্যাকাউন্ট ছাড়া আমরা আলাদা করেও দেখলাম। আমরা কি ক্লিয়ার? জি। ওকে, বেশি কঠিন লাগতেছে, মানে বেশি মাথা ব্যথা করতেছে? আপনার ডিটেল কোয়েশ্চেন থেকে রিট রিপোর্ট একটু ডিফিকাল্ট, মানে করতে যত সিকোয়েন্সিয়াল একটার পর একটা আসবে, অত আবার ইজিও মনে হয় নাই। ওকে, বেসিক্যালি হচ্ছে পুরো কোয়েশ্চেনটা একবারে করতে গেলে অনেক কমপ্লিকেটেড মনে হয়, বাট আপনি যখন এই কোয়েশ্চেনটা সে একটা পার্ট যদি করেন, ধরেন আমি যদি আপনাকে বলি শুধু আপনার ট্যাক্স কত টাকা পে করবেন, সেটা যদি আপনি জাস্ট করেন, ইনকাম ট্যাক্স কত টাকা পে করবেন, জাস্ট দেখেন ইনকাম ট্যাক্স আপনি কত টাকা পে করবেন, এটা করার জন্য আপনি জাস্ট কি করবেন, আপনার সিম্পল, আপনি আলটিমেটলি আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল ইনকাম ট্যাক্স পে বলে, এই ওপেনিং ব্যালেন্সটা আপনি নিয়ে আসছেন। জাস্ট আমি আলাদা আলাদা করে দেখানোর জন্য বলছি। ইনকাম ট্যাক্সের আমি যদি পেমেন্টে যাই, ইনকাম ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স, এই যে নন কারেন্ট লাইবিলিটি, ডেফার ট্যাক্স 900, ডেফার ট্যাক্স আমার কারেন্ট ট্যাক্স হচ্ছে 1200, সো আমার ওপেনিং ব্যালেন্স 900 প্লাস 1200, এন্ড ক্লোজিং ব্যালেন্স এটা আমরা টি অ্যাকাউন্ট থেকেই নিব। মানে এটা জাস্ট আপনি নোট করার কারণে মনে হচ্ছে আলাদা কানেক্ট করতে হচ্ছে, বাট আপনি যখন ব্যালেন্স শিট থেকেই করছেন, যেটা আপনার অলরেডি করা হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আর আসলে প্রবলেম না। তারপরে কারেন্ট ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্স কত আছে 1000, ডেফার ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্স 1300, এইটুকু আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স শিট থেকে নিয়ে আসছেন, রাইট? নাও এই বছরে কত টাকা ট্যাক্স চার্জ করছেন, এই বছরে কত টাকা ট্যাক্স চার্জ করছেন সেটা আপনার প্রফিট আর লস স্টেটমেন্টে দেওয়া আছে, এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স চার্জ ফর দ্য ইয়ার 1000। তার মানে খেয়াল করে দেখেন আপনি কত টাকার ট্যাক্স লাইবিলিটি ছিল বছর শেষে, 3100 থাকার কথা, বাট আসলে এখানে আছে কত দেখেন, আসলে আছে হচ্ছে 2300। তার মানে অ্যাকচুয়ালি লাইবিলিটি থাকার কথা ছিল 3100, বাট আপনার লাইবিলিটি আছে 2300। তার মানে অ্যাপারেন্টলি আপনি কত টাকা পে করে দিচ্ছেন, 800 পে করে দিচ্ছেন। So, আপনি যখন এই ইন্ডিভিজুয়াল পয়েন্টটা চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনটা চিন্তা করেন, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড। বাট আপনি যখন নোট থেকে একবারে পুরোটা একসাথে চিন্তা করতেছেন, যেটা আপনাদের লাগবে না, আপনি বাসায় একটু দেখলে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাকে পুরোটা তার একবারে করতে বলবে না এক্সামিনার, আপনার এরকম রেসপেক্টিভ অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে আপনি কোশ্চেনগুলোর আনসার করবেন, এবং দ্যাট উইল বিকাম ভেরি সিম্পল, আপনাদের জন্য এটা সিম্পল হয়ে যাবে। একইভাবে আমি ইনকাম ট্যাক্স পেমেন্টটা দেখলাম, একইভাবে আমি যদি এখন ইন্টারেস্ট পেইডটা দেখি, ইন্টারেস্ট পেইডে আপনি দেখবেন আসলে কোন টাকা পে, কত টাকা করা হয়েছে এবং কত টাকা চার্জ করা হয়েছে, দ্যাট উইল রিমেইন সেম। কেননা ইন্টারেস্ট পেয়েবলের কোনো ওপেনিং ব্যালেন্সে দেওয়া ছিল না কোশ্চেনে। আপনি যদি কারেন্ট লাইবিলিটিতে যান, আমি যদি যাই, খেয়াল করে দেখেন ইন্টারেস্ট পেয়েবল রিলেটেড কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল না। তার মানে আমার ওপেনিং ব্যালেন্সও জিরো,
ক্লোজিং ব্যালেন্স জিরো, তার মানে যত টাকা চার্জ করা হয়েছে অত টাকাই পে করে দেওয়া হয়েছে। তার মানে এই যে ইন্টারেস্ট পেইড 500, এটি অলরেডি পেইড। তার মানে আপনি যদি আপনার মাথায় এই ফরম্যাটটা মাথায় রাখেন, তাহলে অটোমেটিক্যালি আপনার কোয়েশ্চেনে যদি শুধু ইন্টারেস্ট পেইড এর জন্য 2 মার্ক আসে, আপনি এইটার ক্যালকুলেশন সিম্পলি করতে পারবেন। বাট পুরো কোয়েশ্চেন 20 মার্কের জন্য তো আর আপনার আসবে না, সো দ্যাটস নট উইল বি কমপ্লিকেটেড পার্ট। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন একবার একটু রেকর্ডিং দেখলে অটোমেটিক্যালি রিক্যাপ করতে পারবেন, এন্ড অফকোর্স আই উইল বি অ্যাভেলেবল ফর ইউর কোয়েরিজ কোয়েশ্চেন্স। ফার্স্ট ডের কারণে হয়তো একটু এরকম কমপ্লিকেটেড মনে হচ্ছে। তার মানে আমরা যে যে জিনিসগুলো দেখলাম, দেখেন ইন্টারেস্ট পেইড আমরা 500, যেটা আমরা এখানে দেখাচ্ছি ঠিক আছে, বাট এটা আমার ফাইন্যান্সিং এ চলে যাবে। ডিভিডেন্ড পেইড, এই বছরে কোনো ডিভিডেন্ড পে করা হয় নাই, সেটা কিভাবে আপনি ক্রস চেক করলেন? আপনি এখান থেকেই ক্রস চেক করতে পারবেন। খেয়াল করে দেখেন কিভাবে ক্রস চেক করবেন। আপনার রিটেন আর্নিংস কত ছিল? 10,100, রাইট? এই 10,100 সাথে আপনি এই বছরে প্রফিট করছেন কত? 2,900। তাহলে 10,100 প্লাস 2,900 কত হয়? দেখেন তো। 12,000 13,000। 10,100 প্লাস 2,900, রাইট? জি। ওকে, তাহলে টোটাল রিটেন আর্নিংস বছর শেষে কত থাকার কথা? 13,000। 13,000। তো বছর শেষে যদি রিটেন আর্নিংস 13,000 থাকার কথা, এখন আপনি একটু ক্রস চেক করে দেখবেন যে আপনার রিটেন আর্নিংস 13,000 আছে কিনা কোশ্চেনে। জি আছে। আছে? তাহলে আমি কি কোনো ডিভিডেন্ড পে করছি এবছর? না। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। আপনাকে কোশ্চেনে এরকম স্পেসিফিক কোশ্চেন বলবে, হয় রিটেন আর্নিংস এর কত টাকা ডিভিডেন্ড পে করা হয়েছে সেটা জিজ্ঞেস করবে, নয় ট্যাক্স কত টাকা আপনি পে করেছেন সেটা জিজ্ঞেস করবে, নয় ইন্টারেস্ট কত টাকা পে করেছেন সেটা জিজ্ঞেস করবে, নয় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত করে পারচেস করছেন এই বছর, আর কত টাকা ডিসপোজ করেছেন। এই এই জন্য আমি রেসপেক্টিভ টি অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, এই কারণে সো দ্যাট অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে যদি একটা পার্টিকুলার কোশ্চেন আপনাকে বলে, আপনি কিন্তু টি অ্যাকাউন্টের কনসেপ্ট দিয়ে ক্যালকুলেট করে বের হয়ে আসতে পারেন। এন্ড ইজি মার্ক, 2 মার্ক খুব ইজি মার্ক, এটা খুব সিম্পলি বের করা যায়। তাহলে আমরা সবই দেখলাম, শুধু একটা পয়েন্ট মানে একটা ব্যালেন্স আমার হয়তো বা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যদি আমার এখানে কোনো আলটিমেটলি লোন থাকতো। আই ডোন্ট নো কোনো লোন আছে, রাইট? লিজটাই ছিল, এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। তার মানে আমার যতটুকু নোট ছিল, আমি যদি একটু এখন পুরো প্রেজেন্টেশনটা দেখে ফেলি, প্রফিট বিফোর ট্যাক্স 3,900, ফাইন্যান্স কস্ট আমরা অ্যাড ব্যাক করেছি, যেটা আবার ফাইন্যান্স কস্ট হিসেবে মাইনাস করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টমেন্ট ইনকাম 1,100, এটা আমরা অ্যাড করেছিলাম, এটা অপারেটিং অ্যাক্টিভিটিস না, এই জন্য এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। গেইন, এটা কিভাবে আসছে? এটা আসছে হচ্ছে 8,100 মাইনাস 4,000 এন্ড 2,500, এটা আমার সরাসরি নোট 1 এর ডেপ্রিসিয়েশন থেকে আসছে। এন্ড এটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট দেখলাম, দেন ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স পেইড 800 কিভাবে আসছে সেটা আমরা জাস্ট ওয়ার্কিংটা যদি দেখে আসি, এই যে এই 800 এখান থেকে আসছে। সবগুলো প্লাস মাইনাস করে যদি দেখেন আপনি, এখানে নেট ক্যাশ ফ্লো 6,200 নেগেটিভ, রাইট? এই যে আপনি জাস্ট এইখানে সাম দিয়ে ফর্মুলাটা করে নিয়ে আসছেন। তার মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এর অবস্থা খুব একটা ভালো না, মানে অপারেটিং থেকে ক্যাশ আউটফ্লোটা বেশি রাদার দেন ক্যাশ ইনফ্লো। তার মানে এটার জন্য আমার ওভারড্রাফট দরকার, এটার জন্য আমার লোন দরকার আর ওভারড্রাফট দরকার। আমরা পরবর্তীতে গেলে এটাই দেখতে পারবো। পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 8,300 সরাসরি দেওয়া ছিল, ডিসপোজাল প্রসিড 8,100 সরাসরি দেওয়া ছিল, ডিসপোজাল সেল অফ ইনভেস্টমেন্ট 3,400 নোট 2 তে সরাসরি দেওয়া ছিল, ডিভিডেন্ড রিসিপ্ট নোট 2 তে আমার ইনফরমেশন 200 সরাসরি দেওয়া ছিল। আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি যদি দেখি, এখানে টোটাল 3,400। তার মানে এটাও নট পজিটিভ থিং, কেননা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসলে ক্যাশ আউটফ্লো হওয়া উচিত, অথবা হইলে বেটার। এখানেও কি করতেছে খেয়াল করে দেখেন, এখানে ও অ্যাসেট সেল করে দিচ্ছে, ওর ইনভেস্টমেন্ট গুলাকে ডাইভেস্ট করে দিচ্ছে। তার মানে দ্য কোম্পানি ইজ ইন লাইক আপ মানে ক্লোজিং মোড, মানে ওর অবস্থা আসলে খুব একটা ওভারঅল ক্যাশ ফ্লো পার্সপেক্টিভে ভালো মনে হচ্ছে না অ্যাপারেন্টলি। কমেন্ট গুলো আপনি চিন্তা করে দেখেন বেসড অন দ্য ইনফরমেশন। এরপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নতুন শেয়ার কত করে ইস্যু করছি? 2,400, যেটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। এই যে কোয়েশ্চেনটা তখন ক্যালকুলেট করে দেখাচ্ছিলাম, যে কোয়েশ্চেনটা নিয়ে, যে কনসেপ্টটা নিয়ে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, রিপেমেন্ট অফ লিজ লায়াবিলিটি আসলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসই আসবে। এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি? এই ক্যালকুলেশনের মাধ্যমে। এন্ড ফাইনালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমার যেখানে পজিটিভ হওয়ার কথা, এখানে আমার ক্যাশ আমি বেশি পে করে দিচ্ছি।
তার মানে এটার সামেশন হচ্ছে 1500। তার মানে ওভারঅল আসলে প্রত্যেকটা রিভার্স জিনিস আসছে, যেখানে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এ পজিটিভ থাকার কথা, এখানে আমার নেগেটিভ আছে, ইনভেস্টিং এ আমার হয়তো বা নেগেটিভ থাকার কথা, এখানে পজিটিভ আছে, ফাইন্যান্সিং এ পজিটিভ থাকার কথা, এখানে আমার নেগেটিভ আছে। এই তিনটাকে যদি আমি যোগ করে ফেলি তাহলে আমি পাবো নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ। এটা দেখেন, এই তিনটাকে যদি আমি যোগ করে ফেলি, -6200 +3400 -1500, সব মিলিয়ে আমার নেট ক্যাশ নেগেটিভ ডিক্রিজ 4300। এই 4300-র সাথে আমি অ্যাড করব আমার ক্যাশের যে ওপেনিং ব্যালেন্স ছিল ব্যাংকের, এই 1400। আমি অ্যাড করব ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1400, আমি অ্যাড করলাম, খেয়াল করে দেখেন। অ্যাড করার পর এই দুইটাকে যখন আমি যোগ করব, আমার নেট ক্লোজিং ক্যাশ ওভারড্রন অর ব্যাংক ওভারড্রন 2900 চলে আসছে। এই 2900 শুড বি ম্যাচড উইথ দ্য ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স শোন ইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কারেন্ট লাইবিলিটি। খেয়াল করে দেখেন, দ্যাট ইজ হাউ ইউ উইল প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইন রিয়েল লাইফ। ইফ ইউ নিড টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মাইট বি ইন এক্সাম, লাগবে না আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পুরোটা আসবে না কখনোই, বাট স্পেসিফিক পার্ট আসতে পারে। ইট কুড বি আপনাকে হয়তো বা বলতে পারে যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লোটা আপনি আমাকে বলেন, এত আইটেম থাকবে না, হয়তো বা দুইটা আইটেম থাকবে। হয়তো বা আপনাকে বলতে পারে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো কত, জাস্ট এই দুইটা ক্যালকুলেশন করবেন, দ্যাটস ইট, নাথিং এলস। সো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার অ্যাজ পার IAS 7। প্লিজ লেট মি নো এটুকু পর্যন্ত আমাদের কারো কোনো কোয়েশ্চেন্স কনফিউশন আছে কিনা। ওকে, না ব্যাপারটা কি দেখতে হবে আর কি ব্যাপার। অফকোর্স দেখবেন, আমি রেকর্ডিং এখনই দিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান চেক ইট আউট ইমিডিয়েটলি। অ্যান্ড পরবর্তীতে আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, আমি যে কথাটা বারবার বলছি, এখান থেকে আপনাকে কখনোই ফুল কোয়েশ্চেন করতে বলবে না। আপনাকে স্পেসিফিক, আপনি মানে পসিবল হলে আজকে কালকেই আপনি একটা কোশ্চেনটা শেষ করে আপনি এটা রেসপেক্টিভ অবজেক্টিভ টেস্ট কোশ্চেন শেষ করে ফেলেন, দ্যাট উড বি মোর বেটার। মানে ইমিডিয়েটলি এটা ক্রস চেক হয়ে যাবে, এন্ড লেট মি নো আপনারা কোথায় চ্যালেঞ্জ ফেস করতেছেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ইট ওয়াজ রিয়েলি আ প্লেজেন্ট জার্নি। আজকে দেখা হইলে ভালো হইতো, বাট যেহেতু সানডেতে অলরেডি আমাদের দেখা হয়েছে, সো আই হোপ ইউ উইল হ্যাভ এ গুড এক্সাম প্রিপারেশন এবং ভালো করে এক্সাম দিবেন। সবাইকে বেস্ট উইশেস, অ্যান্ড আই উইল বি অ্যাভেলেবল, কিপ ইন টাচ উইথ মি। আমার ব্যাপারটা এমন না যে আজকে ক্লাস শেষ মানেই হচ্ছে আপনার সাথে আমার আর কথা হচ্ছে না, কথা হবে না। ইটস নট অনলি ফর পেপার অফ এফআর, আপনার অন্য পেপার রিলেটেডও যদি কোনো গাইডেন্স, কোনো হেল্প লাগে, প্লিজ লেট মি নো। আর অ্যাজ এ মেন্টর যদি আপনাদের কোনো কারণে কোথাও কোনো আমি কষ্ট দিয়ে থাকি, খারাপ কথা বলে থাকি, ঝাড়ি দিয়ে থাকি, আমাকে একটু ক্ষমা করে দিয়েন। মা ক্ষমা সবার কাছে আমি চেয়ে নিচ্ছি। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কারো ভাইয়া কিছু বলার থাকে।